নমস্কার। আমরা আছি কোভিড-19 লকডাউনের দ্বিতীয় পর্যায়ে। চারদিকে মানব জীবন স্তব্ধ, কিন্তু পড়াশোনার ক্ষেত্রটাকে অবিরত রাখার জন্য বা সচল রাখার জন্য আমরা সকল শিক্ষকেরাই ব্রতী হয়েছি যে এই কোভিড-19 লকডাউনের সময়ও কিভাবে আমরা অনলাইন ক্লাসগুলো বা অনলাইন পড়াশোনাকে ভিডিওর মাধ্যমে আপলোড করে কিভাবে ছাত্রছাত্রীদের সাহায্য করতে পারি। আজকে আমার আলোচ্য বিষয় ডিসকাশন অন আরবান মরফোলজি, অর্থাৎ পৌরক্ষেত্র বা পৌর এলাকার কাঠামো নিয়ে আলোচনা। ইউজিং মাল্টিপল নিউক্লাই থিওরি, একটি বহুল প্রচলিত বহুকেন্দ্রিক মতবাদ সমন্বিত ধারণাকে সাথে নিয়ে এবং তার প্রয়োগকে সাথে নিয়ে আজকের আলোচনা সারব। প্রতিটি জায়গায় আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটা থিওরি বা মডেল তার একটা কিন্তু প্রয়োগযোগ্যতা থাকে। হয়তোবা আমরা যখন ছাত্রছাত্রীদের এই থিওরিগুলো সম্পর্কে জানান দিই, তখন হয়তো একটা মেজর জায়গায় আমরা কখনো কখনো ল্যাক করে থাকি। সেই জায়গাটা হলো এই থিওরিগুলোর অ্যাপ্লিকেশন। আমি জানি না ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমেস্টারের এই টপিকে মডেল বিল্ডিং বা তার অ্যাপ্লিকেশন নিয়ে কতটা ওয়াকিবহাল, তবুও একটি গুরুদায়িত্ব থেকেই যায় যে একটি বইয়ের পাতার মডেলকে কিভাবে বাস্তব দুনিয়ার সঙ্গে কানেক্ট করে তাদের সামনে উপস্থাপন করা যায়। আমার মনে পড়ে যাচ্ছে কবিগুরুর নগর সঙ্গীতের কিছু পংক্তি। তিনি লিখেছিলেন, কোথা গেল সেই মহান শান্ত নবনির্মল শ্যামল কান্ত উজ্জ্বল নীল বসন প্রান্ত সুন্দর শুভ ধরণী। সত্যি তো, আজ কোভিডের করাল থাবায় মানব জীবন স্তব্ধ হয়েছে। আমাদের চিরাচরিত চলার যে গতি প্রকৃতি, সেখান থেকে আমরা খানিকটা হলেও থমকে যেতে বাধ্য হয়েছি। হয়তোবা পলিউশন কমেছে, কিন্তু মানব সভ্যতার কাছে আজকের এই সংকট কবে কাটবে জানি না, তবুও আশা তো রাখাই যায়। যাই হোক, এই পংক্তিটির মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে কিভাবে মানব সভ্যতার আস্ফালন দিনকে দিন বেড়ে চলেছে এবং এর করাল এবং ভয়াবহ রূপ কিভাবে এই শুভ ধরনীর চালচিত্র বা চেহারাকে বদলে দিয়েছে। হ্যাঁ, আমি প্রসেস অব আরবানাইজেশনের কথা বলতে চাইছি, যেটা আমি আগের টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম। এই আরবানাইজেশন বা পৌরায়নের প্রক্রিয়া আমি বলেছি একটি জটিল প্রক্রিয়া। এটি একটি জটিল ভূদৃশ্য গড়ে তোলে, যেখানে বিভিন্ন সামাজিক উপাদানগুলোর মধ্যে পারস্পরিক আন্তঃক্রিয়ার মাত্রা অত্যন্ত জটিল হয়ে যায় সময়ের সাপেক্ষে। আজকের দিনে তাকালেও আমরা দেখতে পারবো শহরগুলো বা নগরগুলোর কিন্তু ক্রমশ ধারাবাহিক বিবর্তন এসেছে, বদল এসেছে। এটা কিন্তু অবশ্যই মানুষের রুচিবোধ বদলে যাওয়া, সময়ের অ্যাডভান্সমেন্ট বা প্রগতি, এবং একই সঙ্গে আমরা বলতে পারি যে আর্কিটেকচারাল ডেভেলপমেন্ট অথবা প্রযুক্তিগত যে উন্নয়ন হয়েছে তার সাপেক্ষে কিন্তু আরবান ক্ষেত্রগুলির বা পৌর ক্ষেত্রগুলির যে কাঠামো, সেই জিনিসগুলো কিন্তু বারবার বদলে গেছে। আমরা প্রথমেই দেখে নেব যে মরফোলজি বলতে আমরা কি বুঝি। সাধারণভাবে যারা ফিজিক্যাল জিওগ্রাফার, তারা যখন একটি ল্যান্ডস্কেপের বা একটি ভূমিরূপের মরফোলজি নিয়ে আলোচনা করে থাকেন, তখন কিন্তু তার বন্ধুরতা, তার ঢালের পরিমাপ, তার মধ্য দিয়ে যে সমস্ত নদী বয়ে গেছে সেই নদীগুলোর লেন্থ, সেই ভূমিটা কতটা ব্যবচ্ছিন্ন হয়েছে অতটা অথবা কতটা ডাইসেক্টেড হয়েছে, সমস্ত জিনিসগুলো কিন্তু তারা বিচার করে থাকেন। ঠিক একইভাবে এই আরবান কাঠামো বা পৌর কাঠামো নিয়ে যখন আমরা আলোচনা করব, শুধুমাত্র তখন কিন্তু এর আউটলুক নিয়ে আলোচনা করলে হবে না।
এর কিন্তু একটা আভ্যন্তরীণ কাঠামো রয়েছে, সেই জিনিসটা অবশ্যই প্রক্রিয়া নির্ভর। আরবান মরফোলজি সম্বন্ধে আমরা যেটা সাধারণভাবে বুঝে থাকি, এটা হলো মনুষ্য বসতির সাথে সাথে কিভাবে একটি পৌরক্ষেত্রের মধ্যে ধারাবাহিক বিবর্তন এসেছে। সেটা রাস্তাঘাটের সম্প্রসার হোক, সেটা বাড়িঘরের কাঠামোগত বদল হোক, সেটা মানুষের বসতি স্থাপনের উপযুক্ত স্থান নির্বাচনের প্রচেষ্টা হোক, সবকিছু মিলিয়ে কিন্তু এই মরফোলজি বিষয়টিকে কিন্তু আমরা নির্ধারণ করে থাকি। এবং এই মরফোলজি নির্ধারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জমির দাম। এই জমির দাম কিন্তু মানুষের রুচিবোধকে ভীষণভাবে প্রভাবিত করে, এবং মানুষের অর্থনৈতিক সামঞ্জস্যের সঙ্গে এই ধরনের রুচিবোধগুলো মানুষকে কিন্তু কখনো কখনো অধিক দামযুক্ত জায়গা নির্বাচনে উৎসাহিত করে। আবার কখনো কখনো এই ধরনের আহ, অর্থনৈতিক প্রবণতা বা অর্থনৈতিক মানুষের যে সক্ষমতা এবং মানুষের রুচিবোধ, সেটা কিন্তু মানুষকে আবার কখনো ঠেলে দেয় যে না, আমি লো রেসিডেন্সিয়াল ক্লাস সেই এরিয়াগুলোতে ফিরে আসব। সুতরাং এইভাবে বেশ কিছু বিষয় কে যদি আমরা কনসিডার করি, তার মধ্যে আমি যদি স্ট্রাকচারাল কনসেপ্ট বা গঠনগত ধারণাগুলোকে দেখি, তার সঙ্গে যদি বিহেভিয়ারাল বা আচরণগত ধারণাগুলোকে যদি মিশিয়ে না দেই, তাহলে কিন্তু এই ধরনের মরফোলজিকে স্টাডি করা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়ায়। আমি আগের টিউটোরিয়ালেও বলেছিলাম যে যখনই আরবান প্রক্রিয়া নিয়ে আলোচনা করব বা পৌরায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা করব, তখন কিন্তু একটা কিন্তু মানসিক প্রতিচ্ছবি আমার মধ্যে গড়ে উঠবে। এটা কিন্তু অবশ্যই মানসিক প্রতিচ্ছবিটা নির্ধারিত হবে আমি কি দেখছি এবং সেই জায়গার ভূমির ব্যবহারটা কেমন, সেটা কিন্তু আমার কিন্তু একটা মেন্টাল ইমেজ তৈরি করবে আমার মধ্যে। অবশ্যই মানুষের যে ইকোনমিক চয়েস রয়েছে, সেই ইকোনমিক চয়েস কিন্তু তার ক্যাপাবিলিটির সঙ্গে সাযুজ্য রেখে সেই মেন্টাল ইমেজকে কিন্তু মানে ইনস্ট্যান্ট রিপোর্ট করবে যে না, এই জায়গাটায় আমি বসতি স্থাপন করতে পারি, অথবা এই জায়গাটা আমার জন্য উপযুক্ত নয়। এইভাবেই কিন্তু আরবানাইজেশনের প্রসেস বা ডি আরবানাইজেশনের প্রসেস, মানে যেই জিনিসগুলোকে আমরা পুল বা পুশ ফ্যাক্টর বলছি, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মানুষের পারসেপশন থেকে বা উপলব্ধি থেকে উঠে এসছে। সুতরাং আরবান মরফোলজিকে নিয়ে যখন আমি আলোচনা করছি, তখন আবার কেউ কেউ বলেছেন যে এটাকে অনেকটা জীববিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করেছেন। তারা বলেছেন এটা এক ধরনের স্টাডি যার সাহায্যে একটা সোশ্যাল ফেব্রিক বা আরবান যে টিস্যুগুলো আছে, কোষকলাগুলো আছে, বা এই যে কোষকলাগুলোর সমন্বয়ের সাপেক্ষে একটা যে কোষ বা কাঠামো গড়ে উঠছে, একটা সার্বিক দেহরূপ গড়ে উঠছে, তার মধ্যে কিন্তু একটা সমন্বয় রয়েছে। এই সমন্বয়টা দুভাবে হতে পারে। এক হচ্ছে যে সমস্ত অবিরত সামাজিক প্রক্রিয়াগুলো ঘটে চলেছে, সেই জিনিসগুলোর মধ্যে মানুষের অবদান কতটা, এবং মানুষ কিভাবে এই জিনিসগুলোকে, এই আদান প্রদানগুলোকে নির্ধারণ করছে সেই বিষয়টা। এটা অবশ্যই আমি পসিবিলিজমের কনসেপ্ট থেকে বা সম্ভাবনা বাদ দিয়ে বলতে পারি। কিন্তু নিয়ন্ত্রণবাদে যখন আমি আসব, তখন অবশ্যই বলবো যে পরিবেশ কিভাবে মানুষের এই রুচিবোধ, মানুষের এই আন্তঃক্রিয়াকে একটা আরবান স্পেসে নির্ধারণ করতে সাহায্য করছে, তার সামনে কিছু ডিফিকাল্টি এনে দাঁড় করিয়ে দিচ্ছে। মানুষ তার প্রযুক্তিগত উন্নয়নের সাহায্যে সেই জিনিসগুলোকে টপকে যাচ্ছে। এবার আমি সরাসরি আলোচনায় চলে আসি। এই যে আরবান মরফোলজি বা আরবান পৌর কাঠামো নিয়ে যখন আলোচনা করা হচ্ছে, তখন সেটাকে জেনারেলভাবে তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা লেআউট, আমরা জানি জিআইএস নিয়ে যারা কাজ করি, লাস্টে আমরা লেআউট তৈরি করি, একটা মানচিত্রে আমরা একটা লেআউট তৈরি করি প্রিন্ট আউট নেওয়ার আগে, যেখান থেকে তার সার্বিক চালচিত্র বোঝা যায়। সুতরাং আমি বলেছি এই লেআউট হচ্ছে একটা জেনারেল ফ্রেম অফ সিটি। আমি গুগল আর্থ থেকে বা যে কোনো স্যাটেলাইট ইমেজ থেকে বা স্পাই স্যাটেলাইট থেকে কিভাবে, বার্ডস আই ভিউ থেকে বা এরিয়াল ফটোগ্রাফ থেকে কিভাবে আমি একটা শহরকে দেখতে পাচ্ছি, তার স্ট্রিট অ্যালাইনমেন্টগুলো কেমন রয়েছে, কোথায় কোথায় পায়ে হেঁটে চলার পথ রয়েছে, কোথায় কোথায় বহুতল বিল্ডিং রয়েছে, কোথায় ওপেন স্পেস রয়েছে, কোন জায়গাটা দিয়ে রিভার গেছে, কোন জায়গাটায় কিছু সামাজিক বনসৃজন হয়েছে, কোন জায়গাটা একটা মার্কেট রয়েছে, সমস্ত জিনিসগুলো মিলে কিন্তু একটা জেনারেল ফ্রেম অফ আ সিটি তৈরি হয়। দু নম্বর কথা, যেখানে মানুষের কথা বলা হয়েছে বা পসিবিলিস্টিক কনসেপ্ট থেকে যদি আমরা বলি, যে এই যে ফেব্রিক, একটা সামাজিক একটা আলপনা, এই আলপনাটা কেমন, এই আলপনাটা কিন্তু অঙ্কে বলা হয়ে থাকে এটাকেই টোপোলজি। মানুষ যে আন্তঃক্রিয়া করে চলেছে, তার কিন্তু সেই আন্তঃক্রিয়া নির্ধারণের বেশ কিছু জায়গা রয়েছে, সেই জায়গাগুলোকে আমরা নোড বলে থাকি। এই নোডগুলোর মধ্যে
মানুষ যখন ট্রান্সপোর্টেশন লাইন গড়ে তোলে তখন কিন্তু সেই জিনিসগুলো আর্ক তৈরি হয়, মানে দুটো নোডের মধ্যে একটা কানেক্টিভিটি তৈরি হয় বা সংযোগ তৈরি হয়। দুটো বিন্দুকে যদি সংযোগ করি আমি একটা সরল রেখা দিয়ে, সেটাই আরবান জিওগ্রাফির ক্ষেত্রে আমরা ট্রান্সপোর্টেশন লাইন হিসেবে বলতে পারি। আবার এই ধরনের ট্রান্সপোর্টেশন লাইনগুলো কখনো অ্যানিউলার প্রক্রিয়ায় বা কখনো একটা বাউন্ডারির মতো বা কখনো একটা চেকার বোর্ডের মতো, এটা যখন কমপ্লেক্স একটা স্পেকট্রাম বা ভূদৃশ্য যখন একটা তৈরি করে, সেটাকে যখন আমরা ওপর থেকে দেখি তখন সেই জিনিসটাকে দেখে মনে হয় যে এটা কিন্তু একটা পৌর কাঠামো তৈরি করেছে। অবশ্যই এই পৌর কাঠামো কিন্তু তৈরি হয়েছে মনুষ্য বসতির সাপেক্ষে, মানুষের চয়েসের সাপেক্ষে, যে আমি কোথায় আমার বাণিজ্যিক কার্যকলাপ করব, মানে নির্ধারণ করব, কোথায় আমি জনবসতি গড়ে তুলব, কোনটা আমার সিবিডি বা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট হবে। সমস্ত জিনিস, এই যে মানুষের রুচি নির্ধারণের যে ক্ষমতা বা চয়েসের ক্ষমতা, আমি যেটার ওপর বারবার জোর দিচ্ছি, সেই জিনিসটা কিন্তু এই ধরনের একটা কমপ্লেক্স ফেব্রিক বা আলপনা তৈরি করতে কিন্তু সাহায্য করে। এরপরে আসছে ফাংশন, কার্যকারিতা। এই কার্যকারিতাগুলো কিন্তু বিভিন্নভাবে নিয়ন্ত্রিত হতে পারে। যে ব্যবসায়িক ভিত্তিতে যদি আমি দেখি তাহলে, বা বাণিজ্যিক ভিত্তিতে যদি আমি দেখি, যে বিভিন্ন ধরনের পণ্যের আদান প্রদান, এই বিভিন্ন ধরনের পণ্যের আদান প্রদানের জন্য ট্রান্সপোর্টেশন রুট তৈরি করতে হবে, এবং ট্রান্সপোর্টেশন রুটগুলো স্মার্ট সিটির ক্ষেত্রে ফাস্টেস্ট হওয়া দরকার, যাতে বিভিন্ন ধরনের যে পেরিশেবল বা পচনশীল পণ্য রয়েছে সেই জিনিসগুলোকে আমি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাতে সহজেই পৌঁছে দিতে পারি, যাতে আমার সাপ্লাই চেনটা বা ডিস্ট্রিবিউশনটা খুব দ্রুত হয়। সুতরাং সেই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই কারণেই লক্ষ্য করা গেছে এই যে আমাদের পৌর, মানে ভূগোলের অন্যতম প্রবক্তা উলম্যান থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত আরবান জিওমরফোলজিস্ট, আরবান মরফোলজিস্টরা ছিলেন, তারা কিন্তু বারবার একটা কথাই বলেছেন, যে একটা নোটকে কেন্দ্র করে চারপাশে কিন্তু ফাস্টেস্ট ট্রান্সপোর্ট কমিউনিকেশনের ডেভেলপমেন্ট হওয়া উচিত। তার সাপেক্ষেই কিন্তু লক্ষ্য করা যাবে যে মানুষের এই ইন্টারাকশন বাড়বে এবং সোশ্যাল ফেব্রিক বা সোশ্যাল কমপ্লেক্স, সেই জিনিসটাকে কিন্তু খুব সুন্দরভাবে আমরা প্রত্যক্ষণ করতে পারবো, যেটা আধুনিক শহরগুলোর ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবার আমরা যদি কিছু থিওরিটিক্যাল মডেলগুলোর দিকে তাকাই, যে কি ধারা মেনে এই ধরনের মডেলগুলো তৈরি হয়েছে, প্রথমে আসছে 1923 সালের কনসেন্ট্রিক জোন মডেল। এটা শিকাগো স্কুল অফ থট থেকে এসেছিল, যে ইডাব্লিউ বার্জেস এই মডেলটাকে তৈরি করেছিলেন এবং বলেছিলেন যে অনেকগুলো রিং এর মতো বা বলয়ের আকারে শহরের একটা এক্সপ্যানশন হয়, সেটা সিবিডির থেকে শুরু করে তারপর একটা জোন ইন ট্রানজিশন, তারপরে রেসিডেন্সিয়াল এরিয়া থেকে লাস্টে গ্রিন বেল্টে গিয়ে শেষ হচ্ছে। কিন্তু বাস্তবে কিন্তু এই ধরনের কনসেন্ট্রিক মডেল, এটা কিন্তু একটা ইউটোপিয়ান আইডিয়া হয়ে গেছে বর্তমানে, যে এটা কিন্তু বাস্তবের সঙ্গে খুব একটা খাপ খায় না। তারপরে তার মডিফিকেশন হলো 1939 সালে, সেক্টর থিওরি চলে আসলো। এই সেক্টর থিওরিতে বলা হলো যে রেসিডেন্সিয়াল যে ল্যান্ড রেন্ট বা বসতিগত যে জমির দাম, সেই জমির দাম কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ প্রভাব রাখে এই ধরনের আরবান কমপ্লেক্স বা কাঠামো নির্ধারণের ক্ষেত্রে। এবং শহরগুলো ফাস্টেস্ট ট্রান্সপোর্ট কমিউনিকেশনের রুট ধরে একটা দিকে এক্সপ্যান্ড করতে থাকে। সুতরাং এটা কিন্তু অনেকটা রিয়াল, এটা কিন্তু হোমার হায়াটের কনসেপ্ট ছিল। এবার 1945 সালে যেই কনসেপ্টটা চলে এলো, সেই কনসেপ্টটা কিন্তু মাল্টিপল নিউক্লাই মডেল, যেটা কিন্তু বাস্তবের সঙ্গে সেই সময় খুব খাপ খাচ্ছিল। এটাও কিন্তু শিকাগো স্কুল অফ থট থেকে উঠে এসেছিল। এটার প্রবক্তা ছিলেন সিডি হ্যারিস এবং উলম্যান বলে দুজন বিজ্ঞানী। এই সিডি হ্যারিস এবং এডওয়ার্ড উলম্যান এরা 1945 সালে এই মডেলটিকে তুলে ধরেছিলেন, এবং এই মডেলটি তারা প্রকাশ করেছিলেন দ্য নেচার অফ সিটিজ বলে একটি গ্রন্থে। পরবর্তীতে শেপকিয়ান বেল সোশ্যাল অ্যানালিসিস, এরিয়া অ্যানালিসিস নিয়ে এলেন 1969 সালে। এবং মার্ফি বলে একজন পৌরবিজ্ঞানী ছিলেন, তিনি এই সোশ্যাল এরিয়া অ্যানালিসিস নিয়ে কাজ করেছিলেন, যেখানে সামাজিক এবং অর্থনৈতিক সমস্যাগুলোকে অ্যাকুমুলেট করে বা সঞ্চিত করে তারপরে কিন্তু পৌর কাঠামো নির্ধারণের চেষ্টা করা হয়েছিল। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের, এটা আধুনিক নয়, সেটাও মাল্টিপল নিউক্লাই থিওরির সমসাময়িক বলা যেতে পারে, যে এক্সপ্লয়টেটিভ মডেল, এটা উইলিয়াম বাঙ্গি বলে একজন ভদ্রলোক ছিলেন, যিনিও ওই রবার্ট পার্ক বা ইডাব্লিউ বার্জেসের মতো ওই ইকোলজিক্যাল মডেলকে কিভাবে আরবান মডেলের সঙ্গে বা আরবান ক্ষেত্রগুলোর সঙ্গে ফিট করানো যায় সে নিয়ে কাজ করছিলেন। এই উইলিয়াম বাঙ্গে কিন্তু এই সোশিও ইকোনমিক যে সমস্ত প্রবলেম রয়েছে মানুষের জীবনে, সেই জীবনের যে মানে স্বাভাবিক সমস্যাগুলো রয়েছে,
সেই সামাজিক সমস্যাগুলো থেকে কিভাবে একটি আরবান ফেব্রিক তৈরি হয়ে থাকে এবং সেটাকে কিভাবে আমরা মডেলের সাহায্যে ব্যাখ্যা করতে পারি, যেখানে সিটি অফ ডেথ বা সিটি অফ সুপারফ্লসিটির কথা বলা হয়েছে, সেই জিনিসগুলো উঠে আসে। যাই হোক, আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে মাল্টিপল নিউক্লাই মডেল। এবার মাল্টিপল নিউক্লাই মডেলে যাওয়ার পূর্বে যে কিভাবে এই ধরনের থিওরিগুলো ডেভেলপ করেছিল তার একটা যদি ধারানুক্রম আমরা দেখে নিই, যে ব্রিটিশ স্কুল অফ থটে এমআর জে কোজেন বলে একজন ভদ্রলোক ছিলেন, তিনি তার টাউন প্ল্যান অ্যানালিসিসে তিনি একটি ধারণা তুলে ধরেছিলেন, যেটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছিল। বলা হয়েছিল টাউন প্ল্যান বা শহর পরিকল্পনা। যে কোনো জায়গায় পরিকল্পনা ছাড়া কিন্তু পৌরক্ষেত্র খুব সুন্দরভাবে গড়ে উঠতে পারে না। আর এই পৌর পরিকল্পনার যিনি অন্যতম আধুনিক প্রবক্তা ছিলেন, যিনি 1896-97 দিকে কাজ করছিলেন, এবনিজার হাওয়ার্ড, তিনি কিন্তু সেই টাউন প্ল্যানিং এর কনসেপ্টে কিন্তু একটা নবজোয়ার এনেছিলেন। এবং তিনি তার গার্ডেন সিটি মডেলে দেখিয়েছিলেন যে কিভাবে যে আরবান কানেক্টিভিটি একটা সিবিডি থেকে কিভাবে কিছু অফশুট সেন্টার তৈরি করতে পারে বা বিচ্ছিন্ন সেন্টার তৈরি করতে পারে। যেখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা সেন্ট্রাল সিটি রয়েছে, সেই সেন্ট্রাল সিটিটাকে যদি আমি ইন্ট্রা আরবান রেলওয়ে বা ট্রান্সপোর্টেশনের রুট দিয়ে যদি কানেক্টিভিটি দিতে পারি, যদি পরিবহনের সুযোগ সুবিধা থেকে থাকে, তাহলে কিন্তু সিটি অফশুট, নদীর ক্ষেত্রে আমরা মিয়েন্ডার অফশুটের কথা শুনেছি, এখানে কিন্তু সিটির ক্ষেত্রেও তার বিচ্ছিন্ন অংশ অনেকটা স্যাটেলাইট নগরীর মতো কিন্তু বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন এই গার্ডেন সিটিগুলো কিন্তু গড়ে উঠতে পারে। যদিও এই ধরনের কনসেপ্ট কিন্তু এখন নালিফাই হয়ে গেছে বা বাতিল হয়ে গেছে। সুতরাং তবুও নব্য পৌরায়নের আলোচনায় বা টাউন প্ল্যানিং এর আলোচনায় এই ডায়াগ্রামটির একটি অবদান ছিল। প্যাটার্ন অফ বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি ছবিতে, এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে যে কিভাবে বিভিন্ন ধরনের স্কাই স্ক্র্যাপার বা বহুতল বিল্ডিংগুলো গড়ে উঠেছে। একটা নিউ ইয়র্ক শহরের একটা ছোট্ট হাই অবলিক এরিয়াল ফটোগ্রাফ এখানে তুলে ধরা হয়েছে, যেখানে খুব উচ্চমানের উচ্চ রেজলিউশন ক্ষমতাযুক্ত এরিয়াল ফটোগ্রাফ এখন ব্যবহার করা হয়, এরিয়াল ক্যামেরা ব্যবহার করা হয়। আমরা জানি সেখান থেকে একটা হাই অবলিক একটা ন্যাচারাল ফটোগ্রাফ তোলা হয়েছে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই বিল্ডিং যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলোর মধ্যেও কিন্তু একটা কাঠামো থাকে। কোথাও হয়তো চতুর্ভুজাকার পদ্ধতিতে, কোথাও বর্গাকার পদ্ধতিতে, কোথাও বা সার্কুলার ওয়েতে, যেটা বর্তমানে প্রায় অবাস্তব বললেই চলে। এই ধরনের বিভিন্ন ধরনের যে অ্যালে রয়েছে বা গলি বলে থাকে, সেই গলিগুলোর বিস্তারের সাপেক্ষে বা ট্রান্সপোর্ট রুটের সাপেক্ষে কিন্তু এই ধরনের বিল্ডিংগুলোর স্ট্রাকচার কিন্তু একটা শহরে গড়ে ওঠে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্যাটার্ন অফ ল্যান্ড ইউজ, যেটার ওপর আমি খুব বেশি গুরুত্ব দেই। যে আমরা কার্টোগ্রামে করে থাকি ভূমির ব্যবহার দেখানোর জন্য বিভিন্ন রং দিয়ে কোরোক্রোম্যাটিক ম্যাপ। সুতরাং একটা আরবান ল্যান্ডস্কেপের মধ্যে শুধু তো বিল্ডিংয়ের বা প্রভাব বা রেসিডেন্সিয়াল এরিয়া থাকতে পারে না, তার মধ্যে বিভিন্ন ধরনের রেসিডেন্সিয়াল এরিয়া থাকে, হাই মিডিয়াম লো ক্লাস। ওপেন স্পেস থাকতে পারে, গ্রিন জোন থাকতে পারে, কিছু সাবার্ব এরিয়া থাকতে পারে, কিছু আরবান ব্লাইট এরিয়া থাকতে পারে, বা কিছু জোনিং ট্রানজিশন থাকতে পারে, কিছু সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট থাকতে পারে। সুতরাং বিভিন্ন জায়গায় এই যে ভূমির ব্যবহার, এই ভূমির ব্যবহার কিন্তু বেশ কিছু জায়গায় ট্রান্সপোর্ট কমিউনিকেশন রুটের দ্বারা এগুলো কিভাবে যুক্ত, সেখানে জমির দাম কিভাবে নির্ধারিত হয়েছে এখন এবং পরবর্তীতে সময়ের সাপেক্ষে এই জমির দাম কিন্তু অবশ্যই চেঞ্জেবল বা বিবর্তিত হতে থাকে ধীরে ধীরে। এই ধরনের ফ্যাক্টরগুলো এবং মানুষের স্থান নির্বাচনের যে আকাঙ্ক্ষা, যেটা আমি আচরণবাদী দৃষ্টিভঙ্গির থেকে বলছি বারবার, সেই জিনিসগুলো কিন্তু এই প্যাটার্ন অফ ল্যান্ড ইউজকে কিন্তু খুব বেশি মাত্রায় প্রভাবিত করে। এবং এরপরে চলে আসছি চিকাগো স্কুলের ধারণায়, রবার্ট পার্ক এবং ইডাব্লিউ বার্জেস, যিনি বিশ্ববিখ্যাত সেই কনসেন্ট্রিক জোন থিওরির ধারণা দিয়েছিলেন। এখানে কিন্তু তারা বারবার বলতে চেয়েছিলেন যে কিভাবে আমরা ইকোলজিক্যাল অ্যাপ্রোচের সাহায্যে বিভিন্ন ধরনের যে সামাজিক অর্গানিজম রয়েছে, সেটা মানুষকেই আমরা ধরে নেব এখানে, তার সাহায্য মানে সেই মানুষ বা হিউম্যান বিং তার পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে কিভাবে প্রতিনিয়ত আন্তঃক্রিয়া করে চলেছে তার সাপেক্ষে আরবান মডেলকে দেখার প্রচেষ্টা। এরপরে চলে আসলো মরফোজেনেটিক স্কুল, যেটা মৈত্রী সিংহাই এবং একজন ম্যাথামেটিশিয়ান ছিলেন, তার নাম হচ্ছে নিকোস স্যালিনগারোস, তারা মিলে একটি পৌর কাঠামোর মধ্যে যে
বদলগুলো আসে সময়ের সাপেক্ষে, যেটাকে আমরা মরফোজেনেসিস বলতে পারি। প্রত্যেকটা অর্গানিজমের মধ্যে আমরা জানি পরিবর্তন আসে, বদল আসে। যেমন মানুষের কিন্তু দেহেরও বৃদ্ধি একটা কেন্দ্র থেকে বাইরের দিকে কিন্তু ধীরে ধীরে বর্ধিত হতে থাকে, বা একটা কোষেরও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি লক্ষ্য করা যায়। সুতরাং সেই ধরনের বায়োলজিক্যাল আসপেক্ট থেকে মরফোজেনেসিস বা ক্রমশ আরবান কাঠামো বা পৌর কাঠামোর যে পরিবর্তনশীলতা, তার সাপেক্ষে কিন্তু এই জিনিসকে ওনারা ব্যাখ্যা করতে চেয়েছেন। নিচে আমি ওই একটি এরিয়াল ফটোগ্রাফ থেকে দেখানো হয়েছে, একটা হাই অবলিক এরিয়াল ফটোগ্রাফ থেকে দেখানো হয়েছে স্লোভাকিয়া শহরের কাঠামো। সেখান থেকেও কিন্তু আমরা একটা আরবান টাউন প্ল্যানিং সম্পর্কে কিন্তু একটা ধারণা লাভ করতে পারি, যে সেখানে নির্দিষ্ট কিছু রেসিডেন্সিয়াল হাব একটা পার্টিকুলার জায়গায় রয়েছে। আবার কিছু জায়গায় লক্ষ্য করা যাচ্ছে যে আউটস্ক্রিটের দিকেও শহরের এক্সপ্যানশন হচ্ছে, মানে বাইরের দিকে, যেগুলোকে আমরা সাবার্ব এরিয়া বলে থাকি। আবার প্যানক্রোমেটিক ব্যান্ডে, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজের সাহায্যে স্পাই স্যাটেলাইটের তোলা একটি আননোন জায়গার ভিউ দেখানো হয়েছে অনেকটা উপর থেকে। এখানেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে আরবান সেন্টারের কিন্তু, বা আরবান সেন্টারের একটা কিন্তু পার্টিকুলার সাইটে কিন্তু এক্সপ্যানশন লক্ষ্য করা যাচ্ছে। সেই জিনিসটা কিন্তু অনেকটা স্প্রলিংয়ের ইঙ্গিত দিচ্ছে। আবার লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন ধরনের যে রোড নেটওয়ার্ক কানেক্টিভিটি, সেটা একটা শহরের যে হৃদভূমি রয়েছে সেটাকে কিভাবে বাইসেক্ট করেছে, এবং বিভিন্ন ধরনের ব্লক তৈরি হয়েছে, রেসিডেন্সিয়াল ব্লক পৃথক পৃথকভাবে, সেই জিনিসটা আমরা এখান থেকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। এরপরে আমরা সরাসরি চলে যাচ্ছি যেই আলোচনায়, যে মাল্টিপল নিউক্লাই থিওরি। 1945 সালে সিডি হ্যারিস এবং উলম্যান, এডওয়ার্ড উলম্যান, এরা শিকাগো স্কুল অফ থট থেকে বিলং করছিলেন। তারা দুজন মিলে একটা কালোজয়ী একটা মডেলকে সামনে নিয়ে আসলেন। তার আগে বলি যে মডেল বলতে আমরা কি বুঝি। মডেল বলতে আমি যা বুঝি সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা বাস্তব জীবনের রেপ্লিকা। বাস্তব জীবনের মধ্যে যে আন্তঃক্রিয়াগুলো ঘটে চলেছে, সেই প্যারামিটারগুলোকে যদি আমি দীর্ঘ সময় ধরে স্টাডি করতে পারি, তাহলে সেই প্যারামিটারের কিছু অংশকে নিয়ে যদি আমি কিছু গাণিতিক উপায়ে বা অবরোহী বা আরোহী পদ্ধতির সাহায্যে, বা কিছু সুনির্দিষ্ট পদ্ধতির সাহায্য নিয়ে, যেগুলোকে আমরা মেথড বলে থাকি, সাহায্য নিয়ে বিশ্লেষণ করে যদি আমি অপটিমাইজ করতে চাই, বা আমি আমার একটা কাঙ্ক্ষিত রেজাল্টকে পেতে চাই, তখন সেই জিনিসটার সাপেক্ষে কিন্তু একটা রেপ্লিকা তৈরি হয়, যেটা বাস্তব দুনিয়ায় যে ঘটে চলেছে ঘটনা, সেটাকে কিন্তু মানে সুচিহ্নিত করতে পারে। সুতরাং সেটাই হচ্ছে একটা মডেল। সুতরাং মডেল মানে কিন্তু কোনো ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন নয়, এর পেছনে কিন্তু অনেক সাইন্টিফিক লজিক নিহিত রয়েছে, সেটা আমরা পরে আলোচনা করব। তো কি কি কোর স্টোন রয়েছে, বা কি কি মানে ইম্পর্টেন্ট বিষয় রয়েছে এই মাল্টিপল নিউক্লাই থিওরি, এটা সহজে ব্যাখ্যা করার চেষ্টা করি। লক্ষ্য করা গেছে যখন এই মডেল এসছে, তখনই কিন্তু ইডব্লিউ বার্জেসের সেই ইউনিসেন্ট্রিক বা মানে রিং টাইপের বা বলয়ের আকারের যে আহ, শহরের এক্সপ্যানশনের কথা বলা হয়েছে, সেই জিনিসটাকে কিন্তু প্রথমেই তারা কিন্তু বাদ দিয়ে দিয়েছেন। এরপরে লক্ষ্য করা গেছে যে তারা কিছু মানে তথ্য ধার নিয়েছেন কনসেন্ট্রিক জোন থিওরির থেকে এবং সেক্টর মডেল থেকে, যেটা এর আগে এসছিল। এবং এর সাহায্যে কিন্তু তারা এই যে পৌরক্ষেত্রের যে ভূমির ব্যবহারের যে বৈশ্বিক তারতম্য, সেই জিনিসটাকে কিন্তু ব্যাখ্যা করতে চেয়েছেন। সেক্টর মডেলে আমরা জানি যে কিভাবে ট্রান্সপোর্ট রুটকে ফলো করে একটা শহরের এক্সপ্যানশন হয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু জমির দামের তারতম্য, সেটাও কিন্তু আরবান ল্যান্ড ইউজ প্যাটার্নকে অনেক বেশি বৈচিত্র্যময় করে তুলেছে। কনসেন্ট্রিক জোনে সেখানে কিন্তু ভূমির ব্যবহারের মধ্যে পার্থক্য ছিল, কিন্তু সেটা কোন দিকে বাড়ছে, সেই একটা নির্দিষ্ট দিকে বৃদ্ধির যে প্রবণতা, সেই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে বলয়ের আকারে দেখানো হয়েছিল। কিন্তু বারবার বলছি, সেটাকে বাস্তবের সঙ্গে ফিট করানো বর্তমানে কিন্তু খুব কঠিন। এরপরে যেই 3 নম্বর পয়েন্টে যেই কথা বলা হয়েছে প্রত্যেকটা যে নিউক্লিয়াস, আমরা জানি কোষের একটি অন্যতম একক হচ্ছে নিউক্লিয়াস। এটা কোষের প্রাণকেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস। এই প্রত্যেকটা নিউক্লিয়াস বা শহরের যে প্রাণকেন্দ্র, তার কিন্তু নির্দিষ্ট একটা কিন্তু পুলিং ইন্টেন্সিটি অথবা অ্যাট্রাকশন বা আকর্ষণ করার কিন্তু একটা প্রবণতা লক্ষ্য করা যাবে। নিশ্চয়ই তার মধ্যে এমন কিছু ইকোনমিক অ্যাক্টিভিটি ডেভেলপ করেছে, বা সেখানকার
ভূমির ব্যবহারের সাপেক্ষে এমন কিছু বিজনেস বা ব্যবসা বাণিজ্য সেখানে ডেভেলপ করেছে যেটা হয়তো এমপ্লয়মেন্টকে জেনারেট করতে পারে। সেই এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে দেখে বাইরের প্রান্তবর্তী অঞ্চলের মানুষেরা অবশ্যই কিন্তু সেখানে মাইগ্রেট করতে থাকবেন। কেন? কর্মসন্ধানের জন্য। আবার লক্ষ্য করা যাচ্ছে হয়তোবা হতেও পারে এই নিউক্লিয়াসগুলোতে এমন কিছু প্রোডাকশন হচ্ছে বা সেখানে কিছু শিল্পকেন্দ্র রয়েছে যে সেই শিল্পকেন্দ্রের প্রয়োজনীয়তা, তার যে হিন্টারল্যান্ড বা পশ্চাৎভূমি রয়েছে সেই বাজারে খুব হাই ডিমান্ড রয়েছে। সুতরাং সেই শিল্পকেন্দ্রগুলির কিন্তু একটা আকর্ষণের প্রবণতা রয়েছে যে বেশ কিছু শ্রমিক যারা সেখানে আসবে, কাজ করবে, উৎপাদন করবে এবং সেই জিনিসগুলো আবার একদল কর্মচারীরা বাজারজাত করতে সাহায্য করবেন। সুতরাং এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের যে সেট আপগুলো রয়েছে যেগুলোকে আমরা এখানে নিউক্লিয়াস বলা হচ্ছে, প্রত্যেকের কিন্তু একটা আকর্ষণকারী ক্ষমতা থেকেই থাকবে। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে সিটি গ্রোথ বা শহরের বৃদ্ধি দুটো ফ্যাক্টরের দ্বারা নিয়ন্ত্রিত হয়। একটা পরিব্রাজন, অন্তঃপরিব্রাজন বা আন্তঃপরিব্রাজন, গ্রাম থেকে শহরের দিকে মুভ করছে, আমি এর আগের টিউটোরিয়ালে বলেছিলাম, তার ফলে আরবানাইজেশন হচ্ছে বা বাড়ছে। আবার লক্ষ্য করা গেছে যখন স্পেস ক্রাঞ্চ তৈরি হয়েছে, সিবিডিতে জায়গা নেই, তখন আবার বড় শহর থেকে ছোট শহরে মানুষ কিন্তু মুভ করেছে। এই ধরনের মাইগ্রেশনের প্রবণতা কিন্তু লক্ষ্য করা গেছে একটা সিটির স্প্রেডের ক্ষেত্রে, একটা সিটির মধ্যে ল্যান্ড ইউজের বৈচিত্র্যতা আনতে কিন্তু খুব কার্যকরী ভূমিকা রেখেছে। এরপরে যেটা আসছে স্পেশালাইজেশন। এই স্পেশালাইজেশনের ক্ষেত্রে অবশ্যই বলতে হয় যে এমন কিছু নির্দিষ্ট অর্থনৈতিক কার্যকারিতার প্রাণকেন্দ্র হয়েছে এই শহরগুলি, যার ফলে তাকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছু পুলিং নিউক্লিয়াস কিন্তু তৈরি হয়েছে। যেমন আমি বলতে পারি যে আমরা যে শহরগুলোকে দেখি সেখানে কিন্তু একটা এয়ারপোর্ট রয়েছে। এই এয়ারপোর্টগুলোতে কিন্তু শিল্পজাত পণ্য বা কাঁচামাল বা বিভিন্ন ধরনের যে মানুষের চলাচল, সেই জিনিসটাকে কেন্দ্র করে, সেটা অন্তর্দেশীয় হোক বা আন্তর্জাতিক হোক, তাকে কেন্দ্র করে কিন্তু একটা খুব সুন্দর কিন্তু একটা আলাদা ল্যান্ডস্কেপ তৈরি হয়েছে বা আরবান পকেট ল্যান্ডস্কেপ তৈরি হয়েছে। সেখানে কিন্তু লক্ষ্য করা গেছে যে এয়ারপোর্টকে কেন্দ্র করে অনেক হোটেল বিজনেস, কিছু ওপেন স্পেস, বেশ কিছু অ্যামিউজমেন্টের জায়গা, বেশ কিছু খুচরো বিক্রেতাদের কিন্তু একটা সংঘবদ্ধ আবাসস্থল কিন্তু লক্ষ্য করা গেছে বা অবস্থান লক্ষ্য করা গেছে। সুতরাং সেই জায়গাটাকেও যদি আমরা কনসিডার করি তাহলেও কিন্তু বলতে হবে এই ধরনের কিছু স্পেশালাইজড অ্যাক্টিভিটি, কিছু বিশেষায়িত অর্থনৈতিক ক্রিয়াকলাপ, এই ধরনের জিনিসগুলো কিন্তু পৌরক্ষেত্রে জমির ব্যবহারের ক্ষেত্রে কিন্তু বৈচিত্র্যতা নির্ধারণ করতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে 5 নম্বরে বলা হয়েছে প্রত্যেকটা জায়গার কিন্তু একটা নিজস্ব চাহিদা রয়েছে। এবার লক্ষ্য করা যাচ্ছে যে সাবারবান এরিয়াগুলো, সেই সাবারবান এরিয়ার সমস্ত লোকেরা তো সবসময় চাইবেন না যে আমি একটা ছোট্ট বিস্কুটের প্যাকেট ক্রয় করতে বা কিছু কাঁচামাল মানে কাঁচা সবজি ক্রয় করতে আমি মোটামুটিভাবে 20 কিলোমিটার বা অ্যাপ্রক্সিমেটলি 15 কিলোমিটার ট্রাভেল করবো, সেটা হতে পারে না বাস্তবে। সুতরাং তারা চাইবে যে আমার বসতির আশেপাশে বেশ কিছু স্পেশালাইজড অ্যাক্টিভিটির জায়গা গড়ে উঠুক। যেমন বেশ কিছু খুচরো বিক্রেতা সেখানে গড়ে উঠতে পারে বা কিছু পাইকারি বিক্রেতাদের আবাসস্থল সেখানে বা আবাসস্থল সেখানে গড়ে উঠতে পারে। এবং একই সঙ্গে লক্ষ্য করা যেতে পারে সেখানে কিছু বিনোদনের জায়গা, সেখানে কিছু বাজার, তাদের যে লোকাল নিড রয়েছে বা স্থানীয় চাহিদা রয়েছে তার সাপেক্ষে সেখানে গড়ে উঠতে পারে। 6 নম্বরে বলা হয়েছে এই মডেলে বলা হয়েছে যে সিবিডি কিন্তু একক সত্তা হিসেবে নিজের কিন্তু বৈশিষ্ট্য হারাবে। এখানে কিন্তু অনেকগুলো সিবিডির ন্যায় কিন্তু অনেকগুলো কেন্দ্র গড়ে উঠবে। সেই কেন্দ্রগুলোর কিন্তু একটা নিজস্ব ক্ষমতা থাকবে যে কিভাবে তারা বিভিন্ন ধরনের কার্যাবলী এবং মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবে। এবং 7 নম্বরে বলা হয়েছে বিভিন্ন ধরনের যে কার্যাবলী রয়েছে তার একটা স্পোরাডিক, তার একটা স্ক্যাটার্ড বা বিচ্ছিন্ন ধরনের কিন্তু অবস্থান লক্ষ্য করা যাবে। অর্থাৎ হয়তো ব্যাংকিংয়ের সেক্টরগুলো এমন নয় যে 1 নম্বর জোনে, এখানে অরেঞ্জ কালারে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর জোনেই সমস্ত ব্যাংকিং সেক্টরগুলো গড়ে উঠবে। আমি বলতে চাইছি সেই ব্যাংকের কিছু সাবসিডিয়ারি ব্রাঞ্চ বা কিছু শাখা 7 নম্বর এলাকাতেও কিন্তু গড়ে উঠতে পারে, যেটাকে বলা হচ্ছে আউটলেইং বিজনেস ডিস্ট্রিক্ট।
সুতরাং এই ধরনের বেশ কিছু কিন্তু সাপ্লিমেন্টারি সিবিডি, যেগুলো আমরা ছোট বা পকেট সিবিডি বলতে পারি বা আউটলেইং বিজনেস ডিস্ট্রিক্ট বলতে পারি, সেই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যাবে যে লোকাল চাহিদা অনুসারে কিছু বিশেষায়িত অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে বা ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে আলাদা পরিচিতি নিয়ে সেখানে কিন্তু গড়ে উঠবে। এবার যে চারটে বেস ফ্যাক্টরের ওপর এই পুরো বিষয়টি দাঁড়িয়ে রয়েছে সেই চারটে আলোচনা করছি সহজভাবে। 1 নম্বর বলা হয়েছে যে সার্টেন অ্যাক্টিভিটিস রিকোয়ার স্পেশালাইজড ফ্যাসিলিটিস। বলা হয়েছে বেশ কিছু অর্থনীতির কেন্দ্র বা নিউক্লিয়াস এমনভাবে গড়ে উঠবে যারা কিছু স্পেশালাইজড অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে সম্পর্কযুক্ত হবে। অর্থাৎ লক্ষ্য করা যাবে যে কোনো নিউক্লিয়াস কেবলমাত্র ব্যাংকিং পরিষেবা, পোস্ট অফিসের প্রাণকেন্দ্র, তারপরে বিভিন্ন ধরনের যে সমস্ত প্রশাসনিক ভবন রয়েছে সেই ধরনের কিছু স্পেশালাইজড অ্যাক্টিভিটিকে সেখানে ঠাঁই দিচ্ছে। আবার কোনো একটা নিউক্লিয়াসে হয়তো লক্ষ্য করা যাচ্ছে কেবলমাত্র পাইকারি এবং খুচরো বিক্রেতা সেখানটায় রমরমিয়ে চলছে। আবার কোনো একটা নিউক্লিয়াসে লক্ষ্য করা যাচ্ছে হয়তো যে হালকা যন্ত্রশিল্প, সেটাও আবার পাইকারি ভিত্তিতে হালকা যন্ত্রশিল্পের কেন্দ্র গড়ে উঠেছে। আবার কোথাও লক্ষ্য করা যাচ্ছে যে হালকা যন্ত্রশিল্প গড়ে উঠেছে কিন্তু সেটা লক্ষ্য করা যাচ্ছে যে খুচরো ভিত্তিক ভাবে গড়ে উঠেছে। কোথাও আবার লক্ষ্য করা যাচ্ছে যে গ্রিন স্মার্ট সিটি গড়ে উঠেছে, সেখানে কেবলমাত্র স্কাই স্ক্র্যাপার রয়েছে, উঁচু বহুতল রয়েছে, সেখানে কিন্তু মানুষ কেবলমাত্র বসতির কেন্দ্র গড়ে তুলেছে। সুতরাং লক্ষ্য করা যাচ্ছে যে এই যে জায়গায় বেশ কিছু বিশেষায়িত অর্থনীতির কেন্দ্রগুলো গড়ে উঠছে, তারা কিন্তু বেশ কিছু নির্দিষ্ট ধরনের সুযোগ সুবিধা ডিমান্ড করে। যেমন যে সমস্ত জায়গায় ব্যাংকিং পরিষেবাগুলো গড়ে উঠেছে তার অবস্থান এমনভাবে হবে যে যাতে সেখানে সহজেই বিভিন্ন লেভেলের গ্রাহকদের সহজেই ভিড় হয়। আবার যেখানটায় লক্ষ্য করা যাচ্ছে খুচরো বিক্রেতা খুব বেশি হচ্ছে, সেখানেও কিন্তু লক্ষ্য করা যাবে যে সেখান থেকে মার্কেটের ডিস্টেন্স খুব কাছাকাছি হওয়া দরকার এবং মার্কেটের সঙ্গে সেই এরিয়াটা কিন্তু একটা সুচারু ট্রান্সপোর্টেশন লাইনের মাধ্যমে কিন্তু যুক্ত থাকতে হবে। সুতরাং এই ধরনের কিছু ফেসিলিটি সেই অর্থনীতির বা স্পেশালাইজড অর্থনীতির কেন্দ্রগুলোতে কিন্তু থাকা দরকার। 2 নম্বরে আসা যাক, সার্টেন অ্যাক্টিভিটিস গ্রুপ টুগেদার অ্যাজ দে বেনিফিট। কিছু কিছু ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এমনভাবে অবস্থান করবে কাছাকাছি একটা ক্লাস্টার তৈরি করে, যাতে ব্যবসা বাণিজ্য করে সেখান থেকে তারা কিছু প্রফিট করতে পারে বা লাভ করতে পারে। যেমন আমরা ছোটবেলায় বইতে পড়েছিলাম যে পেট্রোকেমিক্যাল যেখানে রিফাইন করা হয় বা পরিশোধন করা হয় তার আশেপাশে অনেক কিছু ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি বা অনুসারী শিল্প গড়ে ওঠে। যেমন সেখানে ভেসলিন তৈরি করা হচ্ছে, কৃত্রিম রেয়ন তৈরি করা হচ্ছে, তারপরে প্রপেলিন তৈরি করা হচ্ছে, বুটেন তৈরি করা হচ্ছে, স্যাকারিন তৈরি করছি। এই ধরনের জিনিসগুলো যখন ক্লাস্টার্ড ভাবে অবস্থান করে তখন কি হয়, লক্ষ্য করা যায় ট্রান্সপোর্টেশনের সময় একসাথে অনেকগুলো পেট্রোকেমিক্যাল জাত পণ্যকে আমি একসাথে প্যাকেটিং করে একটা নির্দিষ্ট ট্রেনে হয়তো উঠিয়ে দিলাম, হয়তো সেটা গুজরাট থেকে আমি আসামে ট্রান্সপোর্ট করব। সুতরাং আলাদা আলাদা কোম্পানির জন্য আলাদা আলাদা ট্রান্সপোর্টেশন চার্জ আমাকে ব্যয় করতে হচ্ছে না, আমি একটা ট্রান্সপোর্টেশনের মিডিয়ামকে ব্যবহার করে সামগ্রিক জিনিসগুলোকে ট্রান্সপোর্ট করে দিতে পারছি। এটা কিন্তু একটা ক্লাস্টারিং এর সুবিধা। আবার লক্ষ্য করা যাচ্ছে যে আমি শপিং মলগুলোর যদি কথা ভাবি তাহলে কিন্তু লক্ষ্য করা যাবে যে একই শপিং মলে বিভিন্ন ধরনের সাবসিডিয়ারি ব্র্যান্ডের কিন্তু দোকান লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং বিভিন্ন ধরনের ব্র্যান্ডের জন্য, অর্থাৎ অক্সেমবার কেনার জন্য আমাকে কোথাও যেতে হচ্ছে, তারপরে প্যান্টালুন্স থেকে কেনার জন্য আমাকে অন্য কোথাও যেতে হচ্ছে, এমনটা নয়। একটাই এলাকা, একটাই মল, সেখানে গিয়ে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের জিনিস আমি পাচ্ছি এবং সেটা কিন্তু পুরো বিজনেসটা কিন্তু একটা সেন্ট্রালাইজড ওয়েতে কিন্তু নির্ধারিত হচ্ছে। অর্থাৎ যে সমস্ত দোকানগুলো রয়েছে সেই শপিং মলের, তারা কিন্তু একটা ট্যাক্স পে করছে যিনি শপিং মলটাকে কনস্ট্রাক্ট করেছেন বা পরিচালনা করছেন। সুতরাং এইভাবে লক্ষ্য করা যায় যে একটা আমব্রেলার নিচে থেকে অনেকগুলো ছোট ছোট বাণিজ্যের ক্লাস্টার তারা কিন্তু সহজেই লাভ করতে পারে। কারণ তাহলে পরে একটা দিকেই কিন্তু বিশাল একটা জনতার আগমন লক্ষ্য করা যায়। যদি বাজারটা ছড়িয়ে যায় তাহলে কিছু জনতা সেইখানে, কিছু জনতা অন্য জায়গায়, এইভাবে কিন্তু জিনিসটা বিভক্ত হয়ে যায়। 3 নম্বর পয়েন্টে আমরা দেখি যে সার্টেন আনলাইক অ্যাক্টিভিটিস
ডেট্রিমেন্টাল টু ইচ আদার। কিছু কিছু অর্থনৈতিক ক্রিয়াকলাপ রয়েছে বা ব্যবসা বাণিজ্যের কেন্দ্র রয়েছে যেগুলো কিন্তু লক্ষ্য করা যায় পরস্পরের থেকে কিন্তু দূরে অবস্থান করতে চায়। যেমন রেসিডেন্সিয়াল এরিয়ার সঙ্গে ভারী যন্ত্রাংশ নির্মাণ শিল্প কারখানাগুলো, সেগুলো কিন্তু কখনো এক জায়গায় গড়ে ওঠে না, তারা কিন্তু পরস্পরের থেকে অবশ্যই দূরে সরে যায়। এই ছবিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেসিডেন্সিয়াল জোন কোথায় রয়েছে। রেসিডেন্সিয়াল জোন বিশেষত আমি বলতে পারি যে 5 নম্বর জোন, যেখানে খুব উচ্চবিত্তরা, যারা বিভিন্ন ধরনের হোয়াইট কলার জব বা পিঙ্ক কলার জবের সঙ্গে সম্পর্কযুক্ত, তারা সেখানে বসবাস করছে। এবার লক্ষ্য করা যাচ্ছে সেই 5-এর দূরত্ব, মানে যেখানে হেভি ম্যানুফ্যাকচারিং, তার দূরত্ব কিন্তু অনেকটাই। সুতরাং তারা চাইছে যে কিভাবে আমি পলিউশনকে এড়িয়ে বাইরের দিকে, শহরের বাইরের দিকে, আউটস্ক্রিটে আমি থাকতে পারবো। মডার্ন শহরগুলোতে কিন্তু আরবান মোবিলাইজেশনের কনসেপ্ট কিন্তু এটাই কিন্তু আরবান ডাইনামিক্সটাকে খুব সুন্দরভাবে একটা জায়গাকে কেন্দ্র করে ছড়িয়ে যেতে সাহায্য করেছে এবং তার মধ্যে কিন্তু বৈচিত্র্যতা এনে দিতে সাহায্য করেছে। এটাই কিন্তু 3 নম্বর পয়েন্টের মূল কথা। 4 নম্বর পয়েন্টে বলতে চাইছি যে সার্টেন অ্যাক্টিভিটিস আর আনএবল টু এফোর্ড হাইল্যান্ড রেন্ট অ্যান্ড মুভড আউটসাইড। খুব স্বাভাবিকভাবেই লক্ষ্য করা যায় যে কিছু কিছু অর্থনৈতিক ক্রিয়াকলাপ রয়েছে যারা সিবিডি অঞ্চলে বা সিবিডি পার্শ্ববর্তী অঞ্চলে গড়ে উঠতে পারে না, কারণ লক্ষ্য করা গেছে যে সেই জায়গায় জমির দাম তুলনামূলক অনেক বেশি। সুতরাং যে সমস্ত শিল্পপতিরা মাঝারি মানের আর্থিক ক্ষমতা যুক্ত, তারা কিন্তু ফট করে সিবিডিতে গিয়ে ল্যান্ড পারচেস করে একটা ব্যাংকিং সেক্টর বা কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের সদর দপ্তর কিন্তু মানে গড়ে তুলতে পারবেন না, বা সিবিডির আশেপাশে লাইট ম্যানুফ্যাকচারিং বা হেভি ম্যানুফ্যাকচারিং গড়ে তুলতে পারবেন না। তারা চাইবেন যে শহরের আউটস্ক্রিটের দিকে, বাইরের দিকে কিভাবে সেই ইন্ডাস্ট্রিগুলোকে সেট আপ করা যায়, এবং তার সাপেক্ষে লক্ষ্য করা যাবে জমির জন্য যে ব্যয় সেটা কিন্তু তাদেরকে কম করতে হবে। ইন্ডাস্ট্রিয়াল সেট আপের জন্য যে ব্যয়, প্রাথমিক ব্যয়, সেটা কিন্তু তার জন্য কম হয়ে থাকবে। এর জন্য যে কোনো জায়গায় লক্ষ্য করা যায় যে ইভেন যদি আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের কথাও দেখি, আমরা কিন্তু শিলিগুড়ি শহরকে কেন্দ্র করে যে বড় বড় যে কলকারখানা গড়ে উঠেছে সেটা দেখবো না। বিভিন্ন ধরনের ফুড প্রসেসিং বা বিভিন্ন ধরনের সার কারখানা, কোকাকোলা কোম্পানি, সেটা কিন্তু লক্ষ্য করা যায় ফাটাপুকুর থেকে রানীনগর এই জায়গাটার মধ্যে, মানে জলপাইগুড়ি শহর এবং শিলিগুড়ি শহরের মাঝামাঝি এই যে ওপেন স্পেসগুলো রয়েছে বা ভ্যাকান্ট ল্যান্ডগুলো রয়েছে বা ছিল, সেই জায়গাগুলোকে কিন্তু অকুপাই করে কিন্তু এখন ধীরে ধীরে এক্সপ্যান্ড করছে। সুতরাং এই ধরনের ঘটনা কিন্তু সব শহরের ক্ষেত্রেই আমরা লক্ষ্য করে থাকি। এখন আমরা যেই আলোচনা করব, সেই আলোচনায় আমরা দেখব যে কিভাবে এই থিওরিটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। যাই হোক, মডেল সম্পর্কে আমরা বেসিক আলোচনা করে নিলাম, এবার আমরা অ্যাপ্লিকেবিলিটি দেখে নেব। এখানে আমি যেই এক্সাম্পলটা নিয়েছি সেটা আমি জানি খুব ডিফিকাল্ট। কলকাতা, যে গ্রেটার কলকাতা আরবান রিজিয়ন রয়েছে, সেই গ্রেটার কলকাতা আরবান রিজিয়নকে কিভাবে এই মাল্টিপল নিউক্লাই থিওরির সাহায্যে ব্যাখ্যা করা যায় তার একটা সামান্য প্রচেষ্টা আমি করে দেখাবো। আমি জানি যে আমার এই প্রচেষ্টাটা অনেকটা হাইপোথেটিক্যাল হবে, কারণ অনেকগুলো প্যারামিটার নিয়ে আলোচনা করা উচিত এই মডেলকে কোনো একটা আরবান ফিল্ডের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য। কিন্তু যাই হোক, এখানে জাস্ট ছাত্রছাত্রীদের একটা সার্বিক ধারণা দেওয়ার জন্য আমি উপস্থাপনা করব। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে কিভাবে এই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ছড়িয়ে রয়েছে, কিভাবে একটা জটিল আরবান ল্যান্ডস্কেপ গড়ে উঠেছে, সেটা কিন্তু আমরা এই বাঁদিকের ছবিটার থেকে দেখতে পারি। মাঝখানের যেই ছবিটা রয়েছে সেখানে দেখানো হয়েছে যে কিভাবে এবং কোন দিকে আরবান এক্সপ্যানশনের একটা চান্স রয়েছে। নীল কালারের যে ডিরেকশনগুলো রয়েছে, সেই ডিরেকশনগুলো দেখাচ্ছে যে ডানকুনির দিকে একটা নিউ টাউন গড়ে তোলার একটা প্রস্তাব রয়েছে, বা ডানকুনির দিকে প্রস্তাব রয়েছে না, মানে গড়ে উঠেছে বা গড়ে উঠছে। এবং রাজারহাটের দিকে আমরা জানি নিউ টাউন বলে একটা স্যাটেলাইট টাউন কিন্তু টাউনশিপ গড়ে উঠেছে। সুতরাং এই দুটো দিকে কিন্তু লক্ষ্য করা গেছে যে বর্তমানে
কিছু টাউনশিপ গড়ে উঠছে। তার মধ্যে ডানকুনিকে আমরা দেখতে পাচ্ছি, এটা হাওড়াতে রয়েছে। আর রাজারঘাট যে নিউ টাউনশিপ এরিয়া রয়েছে, এটা আমার কলকাতা মিউনিসিপ্যালিটির একটা সাবারবান এরিয়া। এবং এই ব্রাউন কালারের যে অ্যারোগুলো রয়েছে সেটা দিয়ে আমরা দেখাচ্ছি যে প্রস্তাবিত জায়গা কি কি রয়েছে, কোন কোন জায়গায় এই শহরের এক্সপ্যানশনগুলো হতে পারে বা টাউনশিপগুলো গড়ে উঠতে পারে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কল্যাণীর দিকটায়, এই দিকটায় একটা প্রপোজ সাইট রয়েছে। এবং এখানে আমরা বারাসাতকে কেন্দ্র করে একটা প্রপোজ সাইটকে সিলেক্ট করা হয়েছে, এবং এইদিকে উলুবেড়িয়াকে কেন্দ্র করে একটা প্রপোজ সাইট রয়েছে যেদিকে শহরটা ডেভেলপ করতে পারে বা এখানে স্যাটেলাইট টাউনকে গড়ে তোলা যায়। এই ছবিটার থেকে দেখানো হয়েছে, এই রেড মার্কগুলোর থেকে দেখানো হয়েছে যে এই যে গ্রেটার কলকাতা যে মিউনিসিপাল কর্পোরেশন রয়েছে সেটা কিভাবে ধীরে ধীরে এক্সপ্যান্ড করছে বা স্প্রলিং এর টেন্ডেন্সিটা কেমন। এবং এর থেকেই আমরা বুঝতে পারি যে একটা আরবান এরিয়ার ডাইনামিক্স কিভাবে সম্পাদিত হয়। যাই হোক, আমাদের প্রাইম কজ যেটা, আমরা এই ছবিটা দেখে নিলাম, যে ম্যাপ সম্পর্কে আমরা একটু ওয়াকিবহাল হয়ে নিলাম, যেখানে টুইন সিটিকে দেখানো হয়েছে কলকাতা এবং হাওড়া। তার মানে আরবানাইজেশনের প্রসেস কেবলমাত্র কলকাতার মধ্যেই সীমায়িত নয়, বরং এই কলকাতা যে আরবান কর্পোরেশন রয়েছে বা মিউনিসিপাল কর্পোরেশন রয়েছে, আহ, সেটার এক্সপ্যানশন হয়েছে এবং পার্শ্ববর্তী যে সমস্ত ক্ষুদ্র মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপাল কর্পোরেশনগুলো রয়েছে সেগুলোকে একাধারে গ্রাস করে কিন্তু এই গ্রেটার কলকাতা মিউনিসিপাল যে কর্পোরেশন সেটা কিন্তু তৈরি হয়েছে। এই গ্রেটার কলকাতা মিউনিসিপাল যে কর্পোরেশন রয়েছে তার মধ্যে মোট 4টি মিউনিসিপাল কর্পোরেশন আমরা লক্ষ্য করতে পারি। একটা হচ্ছে বিধাননগর, যেটাকে আমরা বলছি সল্টলেক সিটি, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন নিজে, হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন, এবং এই জায়গাটায় রয়েছে চন্দননগর মিউনিসিপাল কর্পোরেশন। এবং বলা বাহুল্য এই কলকাতা বা বলা বাহুল্য যে গ্রেটার কলকাতা যে আরবান এরিয়া রয়েছে সেখানে কিন্তু মোট 72টা সিটি রয়েছে। এই 72টা সিটি নিয়ে কিন্তু একটা বড় মেগালোপলিস তৈরি হয়েছে। আমরা জানি মেগালোপলিস টার্মটা, অনেকগুলো মেন টাউনশিপ সেন্টার এবং আশেপাশে যে সমস্ত ক্ষুদ্র টাউনশিপগুলো রয়েছে সেই জিনিসগুলোর মধ্যে পারস্পরিক সংযোগের ফলে যে কন্টিনিউয়াস আরবান স্প্রেড হয়, তার ফলে যে বৃহৎ পরিসরের পৌর এলাকা গড়ে ওঠে সেটাকেই বলা হচ্ছে মেগালোপলিস। এবং কলকাতা মেগালোপলিস সম্পর্কে বা গ্রেটার কলকাতা আরবানাইজেশন সম্পর্কে বলা বাহুল্য যে এই কলকাতা ভারতবর্ষের 2011 সেন্সাস অনুযায়ী যে পপুলার সিটিগুলো রয়েছে তার মধ্যে 7 নম্বর কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। এবং আমি যদি বলি যে গ্রেটার কলকাতা আরবান অ্যাগ্লোমারেশনকে ধরি, তাহলে কিন্তু এটি 3 নম্বরে, মুম্বাই এবং দিল্লির পর 3 নম্বরে আসে পপুলেশনের বিচারে। অবশ্যই এই মেট্রোপলিটন এরিয়ার জনসংখ্যা কিন্তু 10 লাখের ওপরে। এবার আমরা যদি খানিকটা ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব যে 17th সেঞ্চুরিতে যখন মুঘলরা সারা ভারতবর্ষে রাজত্ব করতো, সেই সময় বাংলায় শাসন করতেন নবাবরা। 1690 সালে লক্ষ্য করা গেছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই নবাবের কাছ থেকে লাইসেন্স লাভ করে এখানে ব্যবসা বাণিজ্য করার। পরবর্তীতে আরেকটি মনে পড়ে যাচ্ছে উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা, 1756 নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়ামকে দখল করে নিয়েছিলেন। 1793 অনেকটা পরে সেখানে লক্ষ্য করা গেল যে গোটা বাংলা জুড়ে নিজামুদ্দের যে শাসন সেই শাসনের অবসান হলো। 1911 সালে একটা খুব উল্লেখযোগ্য ঘটনা রয়েছে যে 1911 পর্যন্ত কলকাতা হচ্ছে ভারতবর্ষের ক্যাপিটাল হিসেবে সার্ভ করতো, তারপরে সেটা দিল্লিতে শিফট করে যায়। এবং 2001 সালে এই যে ক্যালকাটা নাম, যেটা সি দিয়ে শুরু হতো, সেটাকে চেঞ্জ করে কলকাতা করা হয়েছে। তো এই ধরনের কিছু ইতিহাসের সরণি বেয়ে যখন আমরা নামি, তখন কিন্তু এই শহর সম্পর্কে আমাদের জানার আগ্রহ অনেক বেড়ে যায়। এবং আমার মনে পড়ে যাচ্ছে, কোথাও হয়তো ইতিহাসের পাতায় পড়তে গিয়ে পেয়েছিলাম যে 1698-তে সুবর্ণ রায়চৌধুরী কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ওই ট্যাক্সেশনের রাইট দিয়েছিলেন। এবং ওই জবচার্নক, গোবিন্দপুর, সুতানটি এবং কলিকাতা নিয়ে 3টে গ্রাম নিয়ে যে কলকাতা তৈরি করেছিলেন,
ওই 2003 সালে সম্ভবত একটা হাইকোর্টের কেসে কিন্তু সেটা বাতিল হয়ে যায়, যে না, কোনো ব্যক্তি এই কলকাতা শহরকে গড়ে তুলেছেন সেই ক্রেডিট কোনো একককে দেওয়া যায় না। যাই হোক, এর পেছনে অনেক আকর্ষণীয় গল্প রয়েছে, কিন্তু আমাদের সার্বিক পরিচিতি দরকার। এছাড়াও লক্ষ্য করা গেছে, যে আমি একটু পরেই গুগল আর্থে দেখাবো, যে এই যে গ্রেটার কলকাতা, এই গ্রেটার কলকাতা যে কেবলমাত্র কলকাতা শহরকে কেন্দ্র করে তাই নয়, এটি নর্থ চব্বিশ পরগনার বেশ কিছু জায়গা, সাউথ চব্বিশ পরগনার বেশ কিছু জায়গা অথবা সেন্সাস টাউন, হাওড়া এবং হুগলি, এই জেলাগুলির বেশ কিছু সেন্সাস টাউনকে কিন্তু নিয়ে এই গ্রেটার কলকাতা আরবান অ্যাগ্লোমারেশন কিন্তু দাঁড়িয়েছে। এইবার এই শহর কলকাতার যদি আমি খানিকটা প্রসারকে দেখি, তাহলে বলতে হয় যে পূর্ব পশ্চিমে শহরটা কিভাবে ছড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই জায়গা দিয়ে হুগলি রিভার বয়ে গেছে। এই হুগলি রিভার থেকে শুরু করে পূর্ব দিকে শহরটা মোটামুটি সম্প্রসারিত ওই ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস পর্যন্ত। এছাড়াও যদি আমি নর্থ কলকাতার দিকে যাই, তাহলে দেখতে পারবো ধীরে ধীরে দমদম, শ্যামবাজার, চিতপুর, কাশীপুর, বরাহনগর, সিথি হয়ে একেবারে উত্তর চব্বিশ পরগনার এই সেন্সাস টাউনগুলোকে নিয়ে মোটামুটি কল্যাণী স্যাটেলাইট টাউন পর্যন্ত কিন্তু মোটামুটিভাবে এই গ্রেটার কলকাতা আরবান এরিয়ার কিন্তু এক্সপ্যানশন হয়েছে। সেন্ট্রাল কলকাতাকে যদি আমি বলি, যে এই সেন্ট্রাল কলকাতাটা কতটুকুন জায়গা জুড়ে রয়েছে, একেবারে প্রাণ কেন্দ্র যেটা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টকে কভার করে, সেটা আমি বলবো যে এই বিবাদীবাগ একটা বলে জায়গা রয়েছে। এই বিবাদীবাগ জায়গাটিকে কেন্দ্র করে পূর্ব এবং পশ্চিমে স্ট্র্যান্ড রোড থেকে স্প্লানেট পর্যন্ত এই সেন্ট্রাল কলকাতা কিন্তু ছড়িয়ে রয়েছে। এছাড়াও বিবাদীবাগের কাছে খুব একটা পরিচিত জায়গা রয়েছে পার্ক স্ট্রিট। আমরা সবাই জানি, পার্ক স্ট্রিটের নাম শুনেছি। এটাও কিন্তু একটি আহ, বিচ্ছিন্ন, খানিকটা বিচ্ছিন্ন আরবান বিজনেস ডিস্ট্রিক্ট হিসেবেও কিন্তু কাজ করছে। এটাও কিন্তু একটা সেন্ট্রাল এরিয়ার মধ্যেই পড়ছে। এবং এই পার্ক স্ট্রিটটার কিন্তু সম্প্রসার যদি আমরা দেখি, তাহলে কিন্তু এটি যে সমস্ত জায়গাগুলোকে কভার করছে তার মধ্যে শেক্সপিয়র সরণি, উড স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, জওহরলাল নেহেরু রোড। তার মধ্যে এই ক্যামাক স্ট্রিটে আমরা জানি যে সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর রয়েছে, যারা ম্যাপ কিনতে যায় তারা জানে। এবং একেবারে আচার্য জগদীশচন্দ্র বোস রোডকে নিয়ে এই পার্ক স্ট্রিট এরিয়াটা কিন্তু, বা এই সিবিডি হাবটা কিন্তু গড়ে উঠেছে। এবার যদি আমি কিছুটা সাউথ কলকাতার দিকে যাই, যেই জায়গাটা হাই ক্লাস রেসিডেন্সিয়াল এরিয়া, তো সেই জায়গাটাতে গেলে আমি দেখতে পারবো যে সেখানে বালিগঞ্জ, নিউ আলিপুর, যোধপুরের মতো অনেক রেসিডেন্সিয়াল এরিয়া রয়েছে। আর এছাড়াও কলকাতার মাল্টিপল শহরকে কেন্দ্র করে মাল্টিপল নিউক্লাই থিওরিকে যদি ব্যাখ্যা করতে হয়, তাহলে গ্রেটার কলকাতা আরবান অ্যাগ্লোমারেশনকে কনসিডার করতে হবে। আর শুধুমাত্র কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন দিয়ে আলোচনা কখনোই সার্থক হবে না। এখানে আমরা কিছু গুগলের যে স্ট্রিট ভিউ রয়েছে, সেই গুগলের স্ট্রিট ভিউ থেকে আমরা দেখিয়েছি যে নর্থ কলকাতার যে সমস্ত সেন্সাস টাউনগুলো রয়েছে, যেগুলো বেসিক্যালি নর্থ চব্বিশ পরগনাকে কেন্দ্র করে রয়েছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুর, খড়দা, নৈহাটি, নর্থ সাউথ দমদম। এই জায়গাগুলো কিন্তু সব কিন্তু ইন্ডাস্ট্রিয়াল হাব হিসেবে একসময় এদের খুব পরিচিতি ছিল, এখনো রয়েছে বেশ কিছু জায়গায়। তবে এই জায়গায় এই যে এখানে হুগলি নদী রয়েছে, এই হুগলি নদীর কিন্তু লক্ষ্য করা গেছে এই ডান তীর বরাবর বা এই রাইট ব্যাংক বরাবর কিন্তু লক্ষ্য করা গেছে এখানে কিন্তু টেক্সটাইল ইন্ডাস্ট্রির কিন্তু একটা বড় ক্লাস্টার তৈরি হয়েছিল, একটা স্বর্ণযুগ ছিল। তার মধ্যে অনেক টেক্সটাইল ইন্ডাস্ট্রি এখন বন্ধ হয়ে পড়ে আছে। আবার এখানে বারাসাত বলে একটা শহর রয়েছে। এই বারাসাত শহরটাকে যদি আমি ভালোভাবে দেখি, তাহলে কিন্তু দেখব এর কিন্তু একটা নোড রয়েছে, যেটা কিন্তু বাহ্যিক যে সমস্ত রোডগুলোকে একটা পার্টিকুলার সেন্টারে কিন্তু কানেক্ট করে রেখেছে। সুতরাং এই শহরটার কিন্তু একটা রেডিয়াল এক্সপ্যানশন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার মধ্যে আমরা রাজারহাট দেখেছি। রাজারহাট এই এরিয়াটা অনেকটা আমরা বলতে পারি ওই সাবার্ব সাবার্ব রেসিডেন্সিয়াল এরিয়া, অনেকটা বাইরের দিকে একটা জনবসতিপূর্ণ এলাকা গড়ে উঠেছে। এছাড়াও এখানে যখন টুকরো টুকরো চিত্রগুলোকে আমি দেখাচ্ছি, আরেকটু যখন আমি নর্থের দিকে চলে যাচ্ছি, নৈহাটিকে দেখানো হয়েছে। তারপরে আমি কাঁচরাপাড়া পর্যন্ত আমি এখানে যেতে পারছি, কাঁচরাপাড়া হালি শহর।
এই পর্যন্ত মোটামুটি আমি গ্রেটার কলকাতা যে আরবান ফিল্ড রয়েছে মোটামুটি এটার এক্সপেনশন এই পর্যন্ত রয়েছে। এরপরে কল্যাণী বলে একটা আলাদা স্যাটেলাইট টাউনের এখানে এমার্জেন্স হয়েছে, যেটা অবশ্যই পপুলেশন বা এক্সট্রা রেট অফ পপুলেশনকে, এক্সট্রা অ্যামাউন্ট অফ পপুলেশনকে সাপোর্ট দেওয়ার জন্য। এখান থেকেও আমি দেখে নিতে পাচ্ছি যে চন্দননগরের অবস্থান, এটারও একটা শিল্পগত বা নিউক্লিয়াস হিসেবে একটা কিন্তু গুরুত্ব রয়েছে অবশ্যই। এছাড়াও খড়দা বলে এই জায়গাটা, টিটাগড় বলে এই জায়গাটি এবং ব্যারাকপুর বলে এই যে সেন্সাস টাউনগুলো রয়েছে, পাটকল বা যেগুলোকে আমরা চটকল বলে থাকি, সেই জিনিসগুলোর জন্য কিন্তু এই জায়গাটা জুট ইন্ডাস্ট্রির জন্য এবং খানিকটা অর্থে হলেও টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা আমরা দশম শ্রেণীর ভূগোলের বইতেও পাই। আরেকটু যদি সাউথে প্রসিড করি তাহলে দেখব দমদম। এই দমদম নর্থ কলকাতার কিন্তু এমন একটা জায়গা যেখানে কিন্তু সেই বনেদি আবাসনগুলো লক্ষ্য করা যায়। এখানে কিন্তু প্রচুর পরিমাণে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত রেসিডেন্সিয়াল এরিয়া কিন্তু গড়ে উঠেছে। এর সাথেই কিন্তু আমার বেশ কিছু জায়গার কথা মনে পড়ে যাচ্ছে, মানে এই দমদম, এই দমদম সম্পর্কে যদি বলতে হয় তাহলে অবশ্যই মনে পড়ে যাবে যেসব কোম্পানির কথা 1788 সালে সেটি গড়ে উঠেছিল। যেসব কোম্পানি কিন্তু গোমতী নদীর ওপর প্রথম লোহা পুল বানিয়েছিল। এখানে শুধুমাত্র যেসব কোম্পানি নয়, এখানে কেবলমাত্র যেসব কোম্পানি নয়, এখানে কিন্তু লক্ষ্য করা গেছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি রয়েছে, যারা লেজার কাটিং মেশিনও তৈরি করে থাকে। আবার এই ব্যারাকপুর বলে যে জায়গাটি দেখাচ্ছি সেখানে কিন্তু জুট প্রসেসিং এর জন্য খুব ইম্পর্ট্যান্ট এই জায়গাটি। কিছুক্ষণ আগে আমরা খড়দা দেখেছি, খড়দাও কিন্তু সেই জুট মিলের জন্য বা ইলেকট্রো স্টিল কাস্টিং বা সেখানে আমরা কিন্তু বিভিন্ন ধরনের আয়রন পাইপ তৈরির যে শিল্পকেন্দ্র সেই জায়গাগুলো কিন্তু গড়ে উঠেছে। আবার যদি আগের স্লাইডটায় আমি ফিরে যাই, এই যে আরেকটু আগের স্লাইডে যদি আমি ফিরে যাই আমরা দেখতে পাচ্ছিলাম অনেকটা উত্তরে মোটামুটি কল্যাণীর কাছাকাছি যখন আমরা চলে যাচ্ছি, সেখানে কিন্তু এই কাঁচরাপাড়ার হালি শহরের কথা দেখেছিলাম। এই কাঁচরাপাড়ার হালি শহর, এর মধ্যে কাঁচরাপাড়া আমরা জানি রেলওয়ে ওয়ার্কশপ আছে, টিম্বার ইন্ডাস্ট্রি আছে। আর হালি শহরের ক্ষেত্রে আমরা দেখেছি সেখানে কিন্তু পেপার পাল্প মিল, এটা একটা নতুন জিনিস, এবং অনেক জুট ইন্ডাস্ট্রি কিন্তু সেখানে আমরা লক্ষ্য করেছি। এই জায়গাটায় যে কাঁচরাপাড়ার হালি শহর, এই সার্কেলটাকে আমি পয়েন্ট করে দেখাচ্ছি। এবার যদি আমি সাউথ কলকাতার দিকে ফিরে আসি, সাউথ কলকাতা মোটামুটিভাবে বলা যেতে পারে যে হাই ক্লাস রেসিডেন্সিয়াল এরিয়া, যেগুলো সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টের খুব কাছে অবস্থান করছে এবং একটা ফাস্টার ট্রান্সপোর্ট কমিউনিকেশন বা নেটওয়ার্ককে বা ট্রান্সপোর্টেশনের রুটকে ব্যবহার করে না সহজেই সিবিডিগুলোতে যায় এবং বিভিন্ন ধরনের উচ্চমানের পেশায় বা টার্সিয়ারি বা কুইনারি কোয়াটেনারি এই ধরনের অ্যাক্টিভিটির সঙ্গে তারা কিন্তু যুক্ত। এর মধ্যে বেশ কিছু জায়গাকে আমরা এখানে দেখিয়েছি। প্রথমে আমরা এখানে দেখিয়েছি বালিগঞ্জকে। বালিগঞ্জ সায়েন্স কলেজ, কলকাতা ইউনিভার্সিটি জিওগ্রাফি ডিপার্টমেন্ট আমরা জানি। এখানে কিন্তু হাইল্যান্ড প্রাইসের জন্য বিখ্যাত এই জায়গাটি। জমির দাম খুব বেশি। এটা অবশ্যই একটা রেসিডেন্সিয়াল এলাকা বা বসতি এলাকা। তবে এর খুব কাছাকাছি আছে গড়িয়া মার্কেট বা গড়িয়াহাট মার্কেট। সেই গড়িয়াহাট মার্কেটে যে গেছে তারা জানে যে এখানে প্রচুর পরিমাণে খুচরো বিক্রেতারা রমরমিয়ে কিন্তু ব্যবসা করছে। এরপরে যদি আসি নিউ আলিপুর, এটারও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে। এটা শহরের, এটা সাউথ কলকাতার একটু বাইরের দিকে আউটস্ক্রিটে অবস্থান করছে। তবে এর যে বাস সার্ভিস রয়েছে গোটা শহরের সঙ্গে সেটা খুবই উন্নত। এটাকে আমরা একটু বাইরের দিকে অবস্থিত একটা রেসিডেন্সিয়াল হাব হিসেবে ধরে নিতে পারি। এরপর আসা যাক যোধপুর পার্কের কথায়। যোধপুর পার্ক আমরা জানি সাউথ সিটি মল যে রয়েছে বিখ্যাত, তার খুব কাছাকাছি অবস্থান করছে। এর পেছনে অনেক ইতিহাস রয়েছে, যোধপুর পার্ক নিয়ে অনেক ইতিহাস রয়েছে। যেমন 1947 সালে একটা হাউজিং স্কিম নিয়েছিল বেঙ্গল সেক্রেটারিয়েট কোঅপারেটিভ সোসাইটি। এরা প্রথমত এই জায়গাটিকে সিলেক্ট করে 450টা হাউজিং নিয়ে বা প্লট নিয়ে, হাউজিং প্লট নিয়ে একটা রেসিডেন্সিয়াল এরিয়া গড়ে তুলতে চেয়েছিল। পরবর্তীতে লক্ষ্য করা গেছে যে এই সোসাইটিটার নাম এখন দ্য বেঙ্গল আরবান ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক অ্যান্ড হাউজিং সোসাইটি। সুতরাং উন্নত মানের যে নগর পরিকল্পনায়নে
যে বসতি গড়ে তোলার প্রবণতা সেটা কিন্তু অনেক আগের থেকেই কিন্তু এখানে শুরু হয়েছিল যোধপুর পার্কে। সুতরাং যোধপুর পার্কে যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা দেখব যে সেই যে রেসিডেন্সিয়াল এরিয়াগুলো সেগুলো কিন্তু বেশ প্ল্যান্ড, সেখানে আরবান অ্যামিনিটিসগুলো কিন্তু খুব উন্নত মানের। এখানেও দেখানো হয়েছে যোধপুর পার্ককে। এরপরে আমরা যাদবপুরকে এখানে হাইলাইট করেছি। যাদবপুর আমরা জানি যে 1876 সালে মহেন্দ্রলাল সরকার এখানে মানে এখানে স্থাপন করেছিলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন সায়েন্স। সিভি রামান এখানে বসেই লাইট স্ক্যাটারিং আবিষ্কার করে 1930-এ সম্ভবত নোবেল পুরস্কার পেলেন। এছাড়াও লক্ষ্য করা গেছে যে 1906-এ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন স্থাপিত হয়েছিল, যার সাথে রাজা সুবোধ মল্লিকের নাম জড়িত। বেঙ্গল ল্যাম্প 1913 সালে, খুব ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টার একটা। রবীন্দ্রনাথের সময় খুব বিখ্যাত ছিল সুলেখা ইঙ্ক, যেটা ফাউন্টেন পেন বা ঝর্ণা কলমের কালি তৈরি করতো, সব কিছু এখানটায় রয়েছে। এছাড়াও যাদবপুরের যে আটের বি মার্কেট সেটিও খুব গুরুত্বপূর্ণ এলাকা। সুতরাং এখানে কিন্তু একটা খুচরো বিক্রেতা, রেসিডেন্সিয়াল এরিয়া, একটা মানে আলাদা স্বকীয় কালচার যুক্ত কিন্তু এই এরিয়াটাকে আমরা চিহ্নিত করতে পারি যাদবপুরকে, যেটি কিন্তু শিক্ষার, আধুনিক শিক্ষার পীঠস্থান হিসেবেও কিন্তু আমরা এটাকে চিহ্নিত করতে পারি। এছাড়াও এখানে দেখানো যায়নি বা পরে আমি দেখাবো যে টলিগঞ্জ রয়েছে। 18th সেঞ্চুরিতে এই জায়গাটাকে টলিগঞ্জকে বলা হতো রসাপাগলা। পরবর্তীতে ইউরোপিয়ানরা এখানে বিভিন্ন ধরনের ওই সাবার্ব ভিলা তৈরি করে, মানে শহরের বাইরের এনভায়রনমেন্টের আমোদ নেওয়ার জন্য। তবে 1947-এর পর মানে বাংলাদেশের পার্টিশন পর্যন্ত, মানে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের বেরিয়ে আসা 1971 পর্যন্ত অনেক রিফিউজিরা কিন্তু এই টলিগঞ্জে এসে কিন্তু আশ্রয় নিতে শুরু করে। তবে মনে পড়ে যায় নামকরণ কর্নেল উইলিয়াম টলির হাত ধরে টলিগঞ্জ নামটি এসছে, যিনি ওই 1774 সালে আদিগঙ্গাকে আবার নেভিগেবল করতে পেরেছিলেন ড্রেজিং এর সাহায্যে। এবং এই টলিগঞ্জের যে স্ট্রাকচার সেটা আমরা গুগল আর্থে একটু পরেই দেখবো। তার কিন্তু দুটো পার্ট রয়েছে, একটা ইনার পার্ট, আউটার পার্ট। এই ইনার পার্টে কিন্তু বেশ কিছু প্ল্যান্ড বিল্ডিং লক্ষ্য করা যায়, এবং বাইরের দিকে অনেক যে পায়ে হাঁটা যে স্ট্রিট বা পেভমেন্ট স্টল বা রাস্তার পাশে দোকান, সেই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যায়। এবং ইলেকট্রিক ট্রাম যে ট্রান্সপোর্টেশনের লাইন, তার একটা ঐতিহাসিক কিন্তু মানে সংযোগ রয়েছে এই টলিগঞ্জের সঙ্গে। এছাড়াও আমরা জানি যে কলকাতায় ময়দান রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের সমাবেশগুলো হয়, ভিক্টোরিয়ার খুব কাছাকাছি। সেটা একটা ওপেন স্পেস হিসেবে কনসিডার করতে পারি, যেটাকে কলকাতার ফুসফুস বলা হয়, লাং অফ কলকাতা বলা হয়ে থাকে। এবং এছাড়াও আমরা এরপরেই দেখতে শুরু করব ধীরে ধীরে যে কিছু প্ল্যান্ট সিটিও রয়েছে কলকাতায়, যেগুলো সাপ্লিমেন্ট স্যাটেলাইট টাউন বা সাপ্লিমেন্ট সিবিডি হিসেবে কাজ করে থাকে। তার মধ্যে বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের মধ্যে সল্টলেক আসে, সেক্টর 1 থেকে সেক্টর 5। এবং রাজারহাটের খুব কাছাকাছি রয়েছে নিউ টাউন। নিউ টাউন বলে যে স্যাটেলাইট সিটি রয়েছে তার কথা উল্লেখযোগ্য, যেটা হিটকো প্ল্যানে শুরু করা হয়েছিল। আমরা জানি সবাই হিটকো মানে ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের অধীনে 1990 থেকে কাজ শুরু হয়েছিল। কিন্তু এখন সেটা কিন্তু সেখানে অনেক আইটি পার্ক, তারপরে অ্যামিটি ইউনিভার্সিটি, আলিয়া ইউনিভার্সিটি, অনেক কিছু শিক্ষার পীঠস্থান হিসেবে কিন্তু সেই জায়গাটা কিন্তু একটা অন্যতম কেন্দ্র হিসেবে কিন্তু গড়ে উঠেছে। এরপরে যে লাস্ট জায়গা আমরা যাব, যে আমরা মাল্টিপল নিউক্লাই থিওরিকে আমরা অ্যাপ্লাই করতে চাইব বাস্তবের সঙ্গে খাপ খাইয়ে। তার জন্য আমরা যেই প্ল্যাটফর্মের সাহায্য নেব সেটার সঙ্গে সবাই আমরা কম বেশি পরিচিত, গুগল আর্থ প্ল্যাটফর্ম। আমি আবারও বলে নিচ্ছি, আমার এই ওয়ার্কআউটটা অনেকটা হাইপোথেটিক্যাল, কারণ বাস্তবে একটা মডেলকে দাঁড় করাতে হলে 20-30 বছর লেগে যায়, ইন্টেন্সিভ স্টাডি দরকার। জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য আমি এই জিনিসটা দেখাচ্ছি। তো সুতরাং আমরা এখন সরাসরি শিফট করে যাব গুগল আর্থ প্ল্যাটফর্মে। সবাইকে স্বাগত জানাই গুগল আর্থ প্ল্যাটফর্মে। অ্যাকচুয়ালি গুগল আর্থ প্রো সফটওয়্যার, এটা ইজিলি আমরা ডাউনলোড করে নিতে পারি, এবং এটা অবশ্যই ল্যান্ডস্যাট ইমেজকে ইউজ করে থাকে। এবং এর যে কোর্টেসি রয়েছে, ইমেজের কোর্টেসি, সেটা অবশ্যই নাসা, নোয়া এবং ইউনাইটেড স্টেটসের গভর্নমেন্ট
ডিপার্টমেন্ট এর সঙ্গে সম্পর্কযুক্ত। এই গুগল আর্থের যে বেসিক ভার্সন, সেই বেসিক ভার্সন এখানে ইনস্টল করা হয়েছে, গুগল আর্থ প্রো। এবার আমরা দেখে নেব যে আমরা যেইভাবে আলোচনাটা করলাম তার সঙ্গে বাস্তবকে আমরা খাপ খাওয়াতে পারি কিনা। আমরা শহর কলকাতাকে জুম করে দেখছি, বা বলা বাহুল্য যে গ্রেটার কলকাতা আরবান অ্যাগ্লোমারেশনকে আমরা দেখব। এখানে বেশ কিছু আমি পিন দিয়ে জায়গাকে লোকেট করেছি, যে কথা আমি বলছিলাম। প্রথমেই দেখে নেওয়া যাক যে এর অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিকে যদি আমরা এখানে নিয়ে আসতে পারি, তাহলে পরে সেটা আমাদের আলোচনার ক্ষেত্রে অনেকটা সুবিধা করে দেবে। তো আমরা এবার ডিস্ট্রিক্ট বাউন্ডারিটাকে ফার্স্টে অন করে নিই। ডিস্ট্রিক্ট বাউন্ডারিটা অন হয়ে গেছে এখানে। তো আমরা এখানে দেখে নিচ্ছি যে কলকাতা জেলা, তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি, সেটা আমরা এখানে দেখে নিতে পাচ্ছি। এইটুকুন জায়গা জুড়ে রয়েছে কলকাতা জেলার অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি। এর সাউথ এবং সাউথ ইস্টে যেই এরিয়াটি রয়েছে সেটি আমরা জানি যে সাউথ 24 পরগনার মধ্যে পড়ছে, এবং এর নর্থের এরিয়াগুলি নর্থ 24 পরগনার মধ্যে পড়ছে। এই এরিয়াটি হুগলি জেলার মধ্যে পড়ছে। ডানকুনি আমি এখানে পিন পিন করেছি, ডানকুনি, চিচুড়া। এবং এই যে এরিয়াটি রয়েছে এটা হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। তো এবার আমরা যে সমস্ত প্রাণকেন্দ্রগুলো নিয়ে আলোচনা করলাম, যে সমস্ত জায়গাগুলোকে আমরা ধরে নিতে পারি যে এই জায়গাগুলোর মানে নিজস্ব আকর্ষণ করার ক্ষমতা রয়েছে, বা একটা পার্টিকুলার নিউক্লাই হিসেবে একটা গড়ে ওঠার কিন্তু একটা প্রবণতা রয়েছে, সেই জায়গাগুলো দেখে নেওয়া যাক। আমি বলেছিলাম বিবাদী বাগ। বিবাদী বাগকে বলেছিলাম হার্ট অফ দ্য সিটি কলকাতা। হার্ট অফ দ্য সিটি কেন? কারণ এটাই হচ্ছে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টের লোকেশনের জন্য। এখানে একটি মেট্রো স্টেশন আছে, কেউ গেলে দেখবেন যে সেন্ট্রাল মেট্রো। সুতরাং এই জায়গাটি শহরের প্রাণকেন্দ্র। এখানে কিন্তু অনেকগুলো জিনিস রয়েছে, যে কারণে এটাকে আমি বলতে পারি যে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। এখানে লালবাজার রয়েছে, যেটা পুলিশের স্টেশন, সদর দপ্তর। এছাড়াও এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে জিপিও, জেনারেল পোস্ট অফিসের সদর দপ্তর রয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মানে মূল কেন্দ্র এখানটায় রয়েছে। পাশাপাশি এই যে আমরা দেখতে পাচ্ছি রাজ্যপালের আবাসস্থল, রাজভবন, এই এরিয়াগুলো রয়েছে। এখন এখানে অসংখ্য কিন্তু ব্যাংকিং সেক্টর রয়েছে, বা বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল সেক্টর বলুন, সব কিন্তু জিনিসগুলো কিন্তু এখানটায় রয়েছে। এবং খুব কাছাকাছি আমরা এখানে ইডেন গার্ডেন্স দেখতে পাচ্ছি, খেলার মাঠ বিখ্যাত। এছাড়াও আরেকটি সিবিডি আমরা আইডেন্টিফাই করেছি, যেটা এর সাবসিডিয়ারি সিবিডি বলা যেতে পারে, বা এরও একটি স্বতন্ত্র কিন্তু গুরুত্ব রয়েছে ইকোনমিক দিক থেকে বা সোশিও ইকোনমিক দিক থেকে। সেটা হচ্ছে আমার পার্ক স্ট্রিট এরিয়া। এই পার্ক স্ট্রিট এরিয়াতে, এই ক্যামাক স্ট্রিট, উড স্ট্রিটে আপনারা যারা যাবেন বা গেছেন তারা কিন্তু দেখতে পারবেন যে বিভিন্ন জায়গা জুড়ে কিন্তু বিভিন্ন ব্যাংকিং সেক্টর, বিভিন্ন পুরনো অফিসের মূল কেন্দ্র, যেমন সার্ভে অফ ইন্ডিয়ার মূল কেন্দ্র রয়েছে এই পার্ক স্ট্রিট চত্বরে। সম্ভবত ওটা রয়েছে ক্যামাক স্ট্রিট কি উড স্ট্রিটের খুব কাছাকাছি। তো এই দুটো জায়গাকে আমরা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট হিসেবে ধরে নিতে পারি। এরপরে সাউথ ক্যালকাটার যে সমস্ত জায়গাগুলো আসছে, সেই জায়গাগুলোর মধ্যে আমি কিছুক্ষণ আগে বললাম বালিগঞ্জ। এই বালিগঞ্জ বিখ্যাত জায়গা, একটু আগে আমরা আলোচনা করেছি। অত্যন্ত জনবহুল জায়গা, এবং এখানে প্রচুর রেসিডেন্সিয়াল হাব ছাড়াও কলকাতা ইউনিভার্সিটির সায়েন্স ক্যাম্পাস রয়েছে এখানে। এরপরে আমি দেখাচ্ছি যে গড়িয়াহাট, যারা কেনাকাটা করতে বা শপিং করতে ভালোবাসে তাদের জন্য অন্যতম একটি গন্তব্যস্থল। খুচরা বিক্রেতারদের জন্য একটি মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। এছাড়াও আমি এখানে দেখিয়েছি, বলছিলাম যে যোধপুর পার্ক,
যেটার কিন্তু একটা ইতিহাস রয়েছে। এটা অনেক আগের থেকে একটা রেসিডেন্সিয়াল এরিয়া হিসেবে গড়ে উঠেছে। এছাড়াও আমরা যদি চলে যাই যাদবপুরের দিকটায়, তো এই যাদবপুরও কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি, এছাড়াও বিভিন্ন ধরনের যে রিসার্চ সেন্টারগুলোর কথা বলা হয়েছে, সব মিলিয়ে কিন্তু এই যে এরিয়াগুলো, আটের বি বাজার, এই এরিয়াগুলো মিলিয়ে কিন্তু এই সাউথ কলকাতার এই জায়গাগুলো একটি অন্যতম আরবান রেসিডেন্সিয়াল হাব হিসেবে, বিশেষত বলা বাহুল্য যে হাই ক্লাস আরবান রেসিডেন্সিয়াল এরিয়া হিসেবে গুরুত্বপূর্ণ। টলিগঞ্জটা একটু বাইরের দিকে দেখতে পাচ্ছি, কিন্তু এই টলিগঞ্জও এখানেও কিন্তু গুরুত্বপূর্ণ হাই ক্লাস রেসিডেন্সিয়াল এরিয়া। এবং এই এরিয়ার থেকে খানিকটা বাইরের দিকে নিউ আলিপুর এরিয়া রয়েছে, যার ট্রান্সপোর্ট কমিউনিকেশন খুব স্ট্রং সমগ্র কলকাতার সঙ্গে। সুতরাং এই যে সেন্টারগুলোকে আমি এখানে দেখিয়েছি, যেগুলো একটু আগে আলোচনাও করলাম, প্রত্যেকটা জায়গাকে আমি হাই ক্লাস রেসিডেন্সিয়াল এরিয়া বলতে পারি। এবং এখানে কিন্তু ল্যান্ড ইউজটার একটা মিক্স টাইপের, এখানে খুচরো বিক্রেতাও আছে, এখানে আহ, কিছু লাইট ম্যানুফ্যাকচারিংও আছে, যেটা হয়তো আপাত দৃষ্টিতে বোঝা খুবই কঠিন, কিন্তু আহ, এখানেই কিন্তু মানে খুব বলা দুষ্কর যে এখানে এক্স্যাক্টলি আমি মাল্টিপ্লাই নিউক্লিয়াই থিওরির সঙ্গে ফিট করাতে পারবো কিনা জিনিসটাকে, এই জায়গাটায় কিন্তু মানে ধরাটা খুব শক্ত। এবার যদি আমি খানিকটা নর্থের দিকে চলে আসি, তাহলে নর্থের এক্সটেনশনটা মোটামুটিভাবে দমদম থেকে শুরু হয়। এখানে সাউথ দমদমকে একটা বক্স দিয়ে দেখানো হয়েছে। এখানে মিৎসুবিশি হেভি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সদর দপ্তর এখানে রয়েছে। মানে এখানে কিছু হেভি ম্যানুফ্যাকচারিং হয়ে থাকে। এরপরে নর্থ দমদম রয়েছে, এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে কেন্দ্র করে কিছু স্পেশালাইজড টাইপ অফ ইকোনমিক অ্যাক্টিভিটি বা আরবান ল্যান্ড ইউজ প্যাটার্ন গড়ে উঠেছে। এরপরে আমি এখানে পয়েন্ট করেছি বেলঘরিয়া, আগরপাড়া, সব জুট ইন্ডাস্ট্রির জন্য একসময় খুব বিখ্যাত ছিল, এখনো আছে, জুট এবং টেক্সটাইল। টিটাগড়, ব্যারাকপুর, নর্থ ব্যারাকপুর হয়ে চলে যাচ্ছি জগদ্দল, সব নর্থ 24 পরগনায় ঢুকে গেছে, সব সেন্সাস টাউন। নৈহাটি হয়ে কাঁচরাপাড়া, এই পর্যন্ত কিন্তু মোটামুটিভাবে যে গ্রেট কলকাতা আরবান অ্যাগ্লোমারেশনের যে উত্তর দিকে এক্সপেনশন, মোটামুটি এই কাঁচরাপাড়া পর্যন্ত। এই কাঁচরাপাড়ায় আমরা জানি যে এখানে কিন্তু রেলওয়ের ওয়ার্কশপ রয়েছে। সুতরাং এই প্রত্যেকটা জায়গার কিন্তু একটা ওন ইম্পর্টেন্স আছে। মাল্টিপল নিউক্লাই থিওরিতে বারবার বলা হয়েছে যে প্রত্যেকটা পয়েন্টের আলাদা আলাদা ইকোনমিক ইম্পর্টেন্স রয়েছে, কিন্তু সেইভাবে প্রত্যেকটা জায়গাকে আলাদাভাবে আইডেন্টিফাই করা ডিফিকাল্ট। কিন্তু মোটামুটিভাবে আমরা বলতে পারি যে আহ, হুগলি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, যেটার মধ্যে কলকাতারও কিছু পার্ট পার্ট চলে আসে, আমি যদি সেটা নিয়ে মোটামুটি আলোচনা করে থাকি, যদি আমি আরও সাউথের দিকে মুভ করি, তাহলে মোটামুটি এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে একেবারে বজবজ থেকে বজবজ থেকে একেবারে বালি পর্যন্ত এখানে কিন্তু একটা কন্টিনিউয়াস টেন্ডেন্সি রয়েছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি কিন্তু গড়ে ওঠার, বিশেষত জুট ইন্ডাস্ট্রি এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এছাড়াও যদি আমি টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা বস্ত্রবয়ন শিল্পের কথা বলি, তাহলে পরে বেশ কিছু জায়গা রয়েছে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে আমরা বলতে পারি যে কাকিনাড়ার কথা, শ্যামনগরের কথা এবং পানিহাটির কথা। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি এই জগদ্দলের খুব কাছাকাছি কাকিনাড়া রয়েছে। এটা টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য এর একটা গুরুত্বপূর্ণ বা প্রাচীন সিগনিফিকেন্স রয়েছে, বা ঐতিহাসিক একটা গুরুত্ব রয়েছে এখানে। এছাড়াও যদি আমি হেভি ইন্ডাস্ট্রির কথা বলি, এ কলকাতা শহরের এই পার্টটা ছেড়ে যদি আমি হাওড়ার দিকে যাই এবং হুগলির কিছুটা পার্টের দিকে যাই, তাহলে পরে কিন্তু লক্ষ্য করা যাবে যে মোটামুটিভাবে যে হুগলি নদীর যে রাইট ব্যাংক রয়েছে, মানে এই সাইডটার বেশ কিছু জায়গা, যেমন চিচুড়া। এই চিচুড়া একটা বিখ্যাত প্রতিষ্ঠান ছিল, কারখানা ছিল, যেটাকে বলতে হিন্দ মোটর। এখন সেটার ফাংশনিং নেই সেই কারখানাটা। এরপরে আরেকটা জায়গা রয়েছে, সেটা এই হুগলি নদীর বাম তীরে রয়েছে, যে জায়গাটার নাম হচ্ছে গার্ডেন রিচ আমরা একবার দেখে নেব।
আমরা এখানে একবার টাইপ করে নিই, গার্ডেন রিচ, গার্ডেন রিচ কলকাতা সার্চ করে নেওয়া যেতে পারে। বেশ, গার্ডেন রিচ এই যে এরিয়াটা রয়েছে এখানে পুরোপুরিভাবে কিন্তু শিপইয়ার্ড ইন্ডাস্ট্রি বা ডক ইন্ডাস্ট্রি কিন্তু এই এরিয়াটায় কিন্তু গড়ে উঠেছে। এই যে খিদিরপুর ডকের কথা কিন্তু আমরা সবাই জানি, সুতরাং এরও কিন্তু একটা ওন ইম্পর্টেন্স রয়েছে ওই জাহাজ নির্মাণ শিল্প বা জাহাজের ডেক নির্মাণ শিল্প তার জন্য। এছাড়াও জেএসপির কথা আমি বলেছিলাম, জেসপ কোম্পানি, সেই জেসপ কোম্পানির কিন্তু সদর দপ্তর ছিল এক সময়, এবং সেই জেসপ কোম্পানি কিন্তু এখন রুইয়া কোম্পানির দ্বারা ওভারটেক হয়ে গেছে। তার কিন্তু সদর দপ্তর হচ্ছে ছিল দমদম। সুতরাং দমদমের কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্স রয়েছে এই কারণে যে এখানেও কিন্তু বেশ কিছু হেভি ইন্ডাস্ট্রির লোকেশন ছিল। এছাড়াও যদি আমরা রেল বগি নির্মাণ বা রেল ইঞ্জিনিয়ারিং শিল্পর কথা বলি, তাহলে পরে আমাকে দুটো জায়গার কথা বলতে হয়। একটার কথা আমি বলবো যে আমি এখানে দেখাচ্ছি যে লিলুয়া, লিলুয়াটাকে অন করে দিতে হবে এবং ডাবল ক্লিক করলে লিলুয়ায় আমি চলে যাব। আচ্ছা, তার মানে লিলুয়াটা চলে এসছে হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে। এই যে সেন্টারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লিলুয়া। এটা ইঞ্জিনিয়ারিং, রেলওয়ে ইঞ্জিনিয়ারিং আর কোচ নির্মাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও আরেকটা জায়গা রয়েছে কাঁচরাপাড়া। আমি অন করে সেটাকে ক্লিক করলে পরেও আমাকে গাইড করে নিয়ে যাবে সেখানে, যেটা কল্যাণী স্যাটেলাইট টাউনের খুব কাছাকাছি। এটাও কিন্তু রেল ইঞ্জিন নির্মাণ বা রেল বগি নির্মাণের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সুতরাং মোটামুটিভাবে সার্বিকভাবে আমরা দেখেছি যে উত্তর এবং দক্ষিণ কলকাতা এবং পাশাপাশি হাওড়া এবং হুগলির কোন কোন জায়গাগুলোতে হেভি ইন্ডাস্ট্রিয়াল বেল্টগুলো গড়ে উঠেছে। এবার আমরা এর পাশাপাশি একটা জায়গা দেখে নেব যে যে আমি যে সাবার্ব এরিয়ার কথা বলেছিলাম, যে শহরের বাইরে আধা শহরে এলাকা, সেখানে এই রাজারহাটের খুব কাছাকাছি এই যে নিউ টাউন বলে যে এরিয়াটি রয়েছে, এই পয়েন্টটি রয়েছে, এখানে কিন্তু একটা আইটি হাব গড়ে উঠেছে এবং রেসিডেন্সিয়াল সেন্টার গড়ে গড়ে উঠেছে। এটাকে কিন্তু অবশ্যই আমি একটা আউটসাইডে অবস্থিত সাবার্ব রেসিডেন্সিয়াল এরিয়া বলে কিন্তু চিহ্নিত করতেই পারি। এবার এইরকমই আরেকটা স্যাটেলাইট টাউন বা প্ল্যান্ড টাউনশিপ রয়েছে, সেটা অবশ্যই বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে আসে, সেটা হচ্ছে সল্টলেক সিটি। এই সল্টলেক সিটির 1 থেকে 4 পর্যন্ত যে সেক্টরগুলো রয়েছে, সেই সেক্টরের পার্টগুলো এখানে রয়েছে। এই জায়গাগুলো রেসিডেন্সিয়াল এরিয়া এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া। আমরা জানি পূর্ত ভবন, যেখানে ভাইভাগুলো হয় সিএসসির, কলেজ সার্ভিস কমিশনের, বা স্বাস্থ্য ভবন বলুন, বা হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে তার সদর দপ্তর এখানে। কিন্তু সেক্টর 5 যেটা, সেটার কিন্তু একটা আলাদা আইডেন্টিটি রয়েছে। এই সেক্টর 5-এর আইডেন্টিটি এটাই যে এখানে কিন্তু বেশিরভাগই সব ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো কিন্তু গড়ে উঠেছে। সুতরাং দুটো জায়গায় পৃথকভাবে আমরা দেখতে পাচ্ছি, একটা জায়গায় ইন্ডাস্ট্রিয়াল অ্যাডমিনিস্ট্রেট, একটা জায়গায় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গড়ে উঠেছে সেক্টর 5-এ, এবং বাদবাকি জায়গাগুলোতে লক্ষ্য করা গেছে মানে 1 থেকে 4 পর্যন্ত সেখানে রেসিডেন্সিয়াল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া গড়ে উঠেছে। এবার এই সল্টলেক 2006 সালে নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ বলে একটা প্রজেক্ট এখানে শুরু হয়েছে। সব জায়গাগুলোই কিন্তু স্যাটেলাইট টাউনশিপ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে, যাতে শহর কলকাতার যে এক্সট্রা লোড রয়েছে পপুলেশনে সেগুলোকে সাপোর্ট দেওয়া যায়। আর এই জায়গা থেকে এই সবুজ এরিয়াগুলো শুরু হয়েছে ইস্ট কলকাতা, ওই ওয়েটল্যান্ড এরিয়া, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড। সুতরাং এখানে যে সমস্ত সেট আপগুলো রয়েছে রাজারহাটের কাছাকাছি বা সল্টলেকের কাছাকাছি, সেই সমস্ত জায়গার মানুষেরা কিন্তু মোটামুটিভাবে বলা যায় এটাও কিন্তু হাই রেসিডেন্সিয়াল ক্লাস এরিয়া বা হাই ক্লাস রেসিডেন্সিয়াল এরিয়া বা মিড ক্লাস রেসিডেন্সিয়াল এরিয়া। কারণ এই সমস্ত মানুষেরা কিন্তু সল্টলেক সিটির কোরকে কর্মস্থল হিসেবে ইউজ করেন, তারা এই সমস্ত জায়গায় থাকেন এবং গ্রিন বেল্টের খুব কাছাকাছি থাকেন। সুতরাং একটা পরিশ্রুত বা পরিষ্কার পরিবেশে তারা কিন্তু নিজেদেরকে বাঁচিয়ে রাখার কিন্তু একটা স্কোপ পান এখানে। এরপর যদি আমি সামগ্রিকভাবে আলোচনা করি বা দেখাই
যে কোন কোন জায়গায় বড় বড় সেক্টরগুলো গড়ে উঠেছে এবং সেটা মাল্টিপল নিউক্লাই থিওরির সঙ্গে কতটা খাপ খায়। সর্বোপরি এবার বেশ কিছু পলিগনকে বা আবদ্ধ এলাকাকে গুগল আর্থে তৈরি করে নেওয়া হয়েছে জায়গাগুলো বুঝে নিয়ে, অনেকটা ভিজুয়াল ইন্সপেকশনের সাহায্যে। এর কোনো ম্যাথামেটিক্যাল বেস নেই, জাস্ট বোঝানোর জন্য। এবার লক্ষ্য করা গেছে যে এই যে পিঙ্ক কালারের এরিয়াটি রয়েছে যেটা বিবাদীবাগ এবং পার্ক স্ট্রিটকে কভার করছে, সেই জায়গাটাকে আমি বলছি সিবিডি বা শহরের প্রাণকেন্দ্র। এবার কলকাতা শহরে অদ্ভুতভাবে লক্ষ্য করা গেছে, কিছু রেফারেন্স ম্যাপ নিয়ে দেখা গেছে যে লো ক্লাস যে পিপলদের রেসিডেন্সিয়াল এরিয়া বা আবাসস্থল, সেগুলো এই জায়গায় মাল্টিপল নিউক্লাই থিওরির মতোই যে গড়ে উঠেছে তেমনটা নয়, বরঞ্চ এই যে রেড মার্ক যে জোনগুলো রয়েছে এই সমস্ত জায়গায় স্লাম কলোনিগুলোর কিন্তু খুব ডেন্সিটি বেশি এই সমস্ত জায়গায়, যেখানে দেখানো হচ্ছে আর কি। তার মানে এই পুরো এরিয়াটাই যে স্লাম ডমিনেটেড তা নয়, এখানে বেশ কিছু স্লাম রয়েছে, সেইভাবেই দেখানো হয়েছে। এরপরে যদি আমি দেখি আরো কিছু পলিগনকে যদি আমি অন করে নিই, এখানে এই পলিগনটিকে অন করে নেওয়ার পর দেখানো হলো যে বালিগঞ্জ, গড়িয়াহাট, যোধপুর পার্ক, যাদবপুর, সাউথ সিটি, এই জায়গাগুলোকে কভার করে নিয়ে যে এরিয়াটা তৈরি হলো সেটা কিন্তু হাই ক্লাস রেসিডেন্সিয়াল এরিয়া, যেটা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টের খুব কাছাকাছি, যাতে ট্রান্সপোর্ট কমিউনিকেশনের সুবিধা রয়েছে, যাতে এই সমস্ত এরিয়া যে সমস্ত অফিসগুলো রয়েছে তার মাধ্যমে মানে সেই সমস্ত জায়গায় এই অঞ্চলের অধিবাসীরা সহজেই চাকরির জন্য মুভ করতে পারেন বা ব্যবসার জন্য মুভ করতে পারেন, তার জন্য খুব কাছাকাছি গড়ে উঠেছে। সুতরাং এখানেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে মাল্টিপল নিউক্লাই থিওরির সঙ্গে যে একেবারে খাপ খাচ্ছে তা নয়, কারণ মাল্টিপল নিউক্লাই থিওরিতে আমরা দেখেছিলাম দুটো ভিন্ন জায়গায় অবস্থান করে এবং বেশ কিছু জায়গা স্কাই দিয়ে মার্ক করা হয়েছে, স্কাই কালারের পলিগন দিয়ে। এই এরিয়াগুলো কিন্তু আমি মোটামুটিভাবে দেখিয়েছি যে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বা ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার যে সমস্ত এরিয়ায় গড়ে উঠেছে। এটা আমরা জানি খিদিরপুর ডক এরিয়া বা গার্ডেন রিচ এরিয়া, এখানে একটা হেভি ম্যানুফ্যাকচারিং এরিয়া আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। এবার সেক্টর 5কেও আমরা বলতে পারি যে যেখানে ইন্ডাস্ট্রিয়াল সেট আপ রয়েছে। সাউথ দমদম আমরা বলেছি, এখানেও হেভি ইন্ডাস্ট্রিয়াল সেট আপ রয়েছে এবং কিছু ঐতিহাসিক প্রেক্ষাপটের সাহায্য নিয়ে এই যে কন্টিনিউয়াস বেল্টটা যে রয়েছে, যার মধ্যে বেলঘড়িয়া, আগরপাড়া, টিটাগড় কভার করছে, এই যে উত্তর চব্বিশ পরগনা সেন্সাস টাউনগুলো, এই টাউনগুলোকে নিয়ে কিন্তু জুট এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রির যে হাব বা ক্লাস্টার সেই জায়গাকে চিহ্নিত করা হয়েছে। এবার যদি হুগলি নদীর ওই পারে চলে যাই তাহলে লক্ষ্য করা যাচ্ছে উত্তরপাড়াকে এনক্লোজ করা হয়েছে পলিগন দিয়ে। এখানে রয়েছে হিন্দ মোটর, যদিও সেটা এখন মানে ফাংশন করছে না, তবুও এই জায়গাটাকে আমরা বলতেই পারি একটা হেভি ইন্ডাস্ট্রিয়াল সেট আপ হিসেবে। আবার এখানটায় আমরা দেখতে পাচ্ছি আমরা এটাকে পলিগনটাকে ক্লিক করে নিয়ে যদি দেখি, হ্যাঁ এই জায়গাটা আমরা চিহ্নিত করতে পারলাম যে লিলুয়া। লিলুয়াতেও আমরা জানি যে রেলওয়ে কোচ নির্মাণ বা রেলওয়ে ইঞ্জিনিয়ারিং এর শিল্প কেন্দ্রের অবস্থান এখানে রয়েছে লিলুয়াতে। এরপরে দেখে নেওয়া যাক এই জায়গাটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব। হ্যাঁ, টিকিয়াপাড়ার কাছাকাছি এখানেও একটা এরিয়াকে আইডেন্টিফাই করা হয়েছে। এখানেও বেশ কিছু মিক্স টাইপ অফ মানে কিছু হালকা যন্ত্র নির্মাণ শিল্প এবং ভারী যন্ত্র নির্মাণ শিল্পের কেন্দ্র এখানে কিন্তু অবস্থান করছে। মোটামুটিভাবে হাওড়ায় যে সমস্ত সেট আপগুলো ছিল এবং হুগলিতে যে সমস্ত সেট আপগুলো ছিল সেগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। এবার একেবারে নর্থ কলকাতায় উত্তর চব্বিশ পরগনায় কাঁচরাপাড়াকেও আমরা দেখিয়েছি যে একটা আউটস্ক্রিটে অবস্থিত একটা ইন্ডাস্ট্রিয়াল হাব, যেখানে কিন্তু রেলওয়ে কোচ নির্মাণ বা রেলওয়ে ইঞ্জিনিয়ারিং শিল্পের সঙ্গে সম্পর্কযুক্ত এই এরিয়া। তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে কল্যাণী স্যাটেলাইট টাউন, এটা একটা প্ল্যান্ড এরিয়া। সুতরাং বেশ কিছু জায়গা রয়েছে, মানে আমি যদি ওভারঅল দেখি
আরেকটা জায়গাকে বলবো যে বানতলা, এই জায়গাটা একটা লেদার কমপ্লেক্স বা চামড়া শিল্পের জন্য কিন্তু একটি অন্যতম গুরুত্বপূর্ণ এরিয়া। সুতরাং বেশ কিছু জায়গাকে যদি আমরা ওপর থেকে দেখি, যে হেভি ইন্ডাস্ট্রিয়াল যে সেন্টারগুলো, যেগুলো থেকে মানে কলকারখানার থেকে কোরেসিভ ফিউমগুলো বেরোচ্ছে বা ধোঁয়া বেরোচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু শহরের বেশ কিছুটা বাইরের দিকে কিন্তু একটা সেট আপ করার প্রবণতা লক্ষ্য করা গেছে। এবং মোটামুটিভাবে সাউথ যে কলকাতা রয়েছে সেটাকে আমরা রেসিডেন্সিয়াল হাব হিসেবে ধরে নিতে পারি, এবং অবশ্যই সেটা হাই ক্লাস রেসিডেন্সিয়াল হাব হিসেবে সেটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। এরপরে যদি আমরা দেখি যে আহ, খুচরো বিক্রেতাদের প্রাধান্য কোথায়, খুচরো বিক্রেতাদের প্রাধান্য কিন্তু আলাদাভাবে আইডেন্টিফাই করার সুযোগ নেই। কারণ গড়িয়াহাট থেকে শুরু করে নিউ আলিপুর থেকে শুরু করে বালিগঞ্জ থেকে শুরু করে দমদম সহ এবং শিয়ালদা, এই প্রত্যেকটি জায়গাতেই কিন্তু রয়েছে খুচরো বিক্রেতাদের। শিয়ালদা স্টেশন আমরা এখানে দেখতে পাচ্ছি, খুচরো বিক্রেতাদের কিন্তু একটা রমরমা ব্যবসার কেন্দ্র কিন্তু লক্ষ্য করা যায়। তবে বেশ কিছু জায়গা আইডেন্টিফাই করা যায়, যেমন রেসিডেন্সিয়াল সাবার্ব, যেটা মাল্টিপল নিউক্লাই থিওরিতেও খানিকটা বাইরের দিকে দেখানো হয়েছিল, যেটা শহরের থেকে বাইরের দিকে খানিকটা আধা শহর ঘেঁষা এরিয়ায় গড়ে ওঠে, যেমন এই যে নিউ টাউন। এটা কিন্তু গ্রেটার যে কলকাতা আরবান অ্যাগ্লোমারেশন রয়েছে তার থেকে বাইরের দিকে একটা আধা গ্রাম আধা শহর এরিয়া, যেটাকে সাবার্ব এরিয়া বলি, সেই সাবার্ব এরিয়াতে কিন্তু এই ধরনের রেসিডেন্সিয়াল এলাকাটা গড়ে উঠেছে। আবার এখানেও কিন্তু এই যে প্ল্যান্ট সিটি রয়েছে সল্টলেক, এখানে কিন্তু মিক্সড ল্যান্ড ইউজ লক্ষ্য করা যাচ্ছে। এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার রয়েছে, বেশ কিছু কেন্দ্রকে আমি সিবিডি হিসেবেও ধরতে পারি। আবার বেশ কিছু জায়গা কিন্তু রয়েছে যেখানে কিন্তু লোকজনদের আবাসস্থল রয়েছে। এবং এই সমস্ত জায়গায় এই যে টেইলটা রয়েছে বা ল্যাজের অংশটা রয়েছে, এরা কিন্তু এই সমস্ত জায়গায় বসতি গড়ে তুলেছে, এবং এরা কিন্তু এই যে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড এরিয়ার যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, তার কিন্তু সুযোগ সুবিধা বা সুবিধা কিন্তু এই অঞ্চলের লোকেরা কিন্তু লাভ করে থাকেন। আবার যদি শুধুমাত্র আমি হেভি ইন্ডাস্ট্রির কথা বলি, আমি বলেছি সেক্টর 5-এর কথা। এবং আর সিবিডিকে আইডেন্টিফাই করা গেছে, সেটা বিভিন্ন বইতেও আমরা দেখতে পেয়েছি, বিবাগ আর পার্ক স্ট্রিট এরিয়া জুড়ে। সুতরাং মোটামুটিভাবে এই কটি এরিয়াকে আইডেন্টিফাই করা যায়। কিন্তু লো ক্লাস রেসিডেন্সিয়াল পিপলদের এরিয়া বা মিডিয়াম ক্লাস রেসিডেন্সিয়াল পিপলদের এরিয়া, এই দুটো কিন্তু মিক্সড অবস্থায় রয়েছে। সুতরাং একটা শহরের সাপেক্ষে যে কিভাবে এই ধরনের জিনিসগুলোকে আইডেন্টিফাই করা যায়, তার ভিত্তি কিন্তু অনেকভাবে রচিত হয়। যেমন প্রথমত আমি বলতে পারি যে ল্যান্ড ইউজ প্যাটার্নকে স্টাডি করতে হবে, মানুষের ইনকাম লেভেলকে স্টাডি করতে হবে, ওয়ার্ল্ড ওয়াইজ বা মিউনিসিপ্যালিটির ওয়ার্ল্ড ওয়াইজ ম্যাপকে স্টাডি করতে হবে, এবং বিভিন্ন এই জায়গাগুলোতে গিয়ে জিপিএস লোকেশন দিয়ে গ্রাউন্ড ভেরিফাই বা গ্রাউন্ড ট্রুথিং করতে হবে। এই সমস্ত করলে তবেই কিন্তু একটা থিওরিকে দাঁড় করানো যায়। কোনো লিটারেচারে কিন্তু বলা নেই যে কলকাতা শহর মাল্টিপল নিউক্লিয়ার থিওরির সঙ্গে খাপ খায়, কিন্তু যদি আমরা অ্যাজিউম করি, ভিজুয়ালাইজ করি, ধরে নিই এই থিওরিকে কিভাবে এর সঙ্গে খাপ খাওয়ানো যেতে পারে, কারণ আমরা জানি প্রতিনিয়ত এই আরবান ল্যান্ডস্কেপের ট্রান্সফরমেশন হয়ে চলেছে। সুতরাং এইরকম একটা প্রচেষ্টা গুগল আর্থকে রেখে, সামনে রেখে, এবং বেশ কিছু লিটারেচারের সাপোর্ট নিয়ে, সেটা কিন্তু অবশ্যই আমাদের জিওগ্রাফারদের জন্য কিন্তু বেশ কাঙ্ক্ষিত। সুতরাং গুগল আর্থ নিয়ে আলোচনা করার পর আমরা সিদ্ধান্তে আসতে পেরেছি যে যদি আমরা শহরের আদি কাঠামোকে স্টাডি করতাম, হয়তোবা তখনও এই মাল্টিপল নিউক্লাই থিওরির যে মডেল ছিল, যেটাকে আমরা দেখে নিই খানিকটা পিছিয়ে গিয়ে, এই যে মডেলটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যারি সুলম্যানের, সেটা কিন্তু 1945-এর ঘটনা, আর আমরা এখন আছি 2020-তে। সুতরাং আরবান ট্রান্সফরমেশন স্বাভাবিক। সুতরাং কিছু মিল আমরা পেয়েছি গুগল আর্থের অ্যানালিসিস থেকে, কিন্তু এটা কখনোই বলা যাবে না যে পুরোপুরিভাবে এই জিনিসটাকে খাপ খাওয়ানো যায়। এই ভিডিওটি তৈরি করতে গিয়ে গুগল আর্থ প্রো প্ল্যাটফর্মটা, তারপরে উইকিপিডিয়া, এবং বেশ কিছু লিটারেচার, স্ট্যান্ডার্ড লিটারেচার, যেগুলোর নাম এখন এই মুহূর্তে হয়তোবা উল্লেখ করা অসুবিধাজনক, পরে লাগলে স্টুডেন্টদের অবশ্যই সাপ্লাই দিয়ে দেওয়া যাবে, সেই জিনিসগুলো হেল্প করেছে। সুতরাং
এই জায়গাটায় আমাদের ভাবতে হবে যে কিভাবে এই মডেলগুলোকে আমরা বাস্তবের সঙ্গে খাপ খাওয়াতে পারি। তো সেই রকমই এটি একটি যৎসামান্য প্রচেষ্টা ছিল। শেষে একটা কবিতার নাম মনে পড়ে যাচ্ছে, একটি সন্ধ্যা বলে একটি কবিতা করেছিলেন অশোক বিজয় রাহা। আহ, কবিতার লাইনে ছিল, শিয়াল ডাকা রাত্রি আসে যেই আসি ওর কাছে, বাদুরগুলো ঝাপটা মারে কাকডুমুরের গাছে, মাথার ওপর ডাকলো প্যাঁচা চমকে উঠি আরে, আটখানা চাঁদ আটকে আছে টেলিগ্রাফের তারে। সুতরাং আজকের আরবান ফিল্ডগুলো সত্যি এমন হয়ে গেছে, ঘিঞ্জি, কোলাহল পূর্ণ। সুতরাং সেই ধরনের কোলাহলপূর্ণ বা পরিবর্তনশীল আরবান ল্যান্ডস্কেপে এই ধরনের মডেলগুলোকে খাপ খাওয়ানোর একটা জাস্ট প্রিলিমিনারি প্রচেষ্টা করা হলো, কেবলমাত্র মাল্টিপল নিউক্লাই থিওরির কথা মাথায় রেখে। কিন্তু বাস্তবে এই কাজটা করা আরো ডিফিকাল্ট বা হয়তো বা সম্ভব নয়। সবাই ভালো থাকবেন, বা সবাই ভালো থাকবে, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি। আহ, আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে। অসংখ্য ধন্যবাদ।